হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি 2013 সালে আসা সমস্ত রিজনিংয়ের কোশ্চেনগুলো নিয়ে। কারণ 2024-এ তোমরা জানো ডাব্লিউপির ভ্যাকান্সি আসতে চলেছে। তো রিজনিংয়ে কিন্তু ফুল মার্ক পাওয়া যায়, শুধু একটু ভালো করে প্র্যাকটিস করা দরকার। আমরা কোন চ্যাপ্টারগুলো বেশি করে প্র্যাকটিস করব এটা কি করে বুঝবো? এটা বোঝার জন্যই সবার আগে পিওয়াইকিউটা সলভ করা দরকার। তো চলো আমরা সলভ করে নেব। আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন, নিচের সব থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা কিভাবে বের করব? দেখো, এই যে এক্স, এই এক্স এর ভ্যালুটা আমরা এখানে বের করতে চাইছি। তো এই যে দুইয়ের সাথে যদি আমরা 4 গুণ করি, 4 দুগুণি 8, তার সাথে যদি 3 গুণ করি কত হবে? 24, কিন্তু এখানে আছে 18, তাহলে এটা হবে না। চলো অন্য কনসেপ্ট ভাবি। আচ্ছা, যদি আমরা এই 4 আর 2 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 4 আর 2 তো 6 হয়। তার সাথে যদি 3 গুণ করি তাহলে কত হবে? 3 6 18। বাহ, আমরা পেয়ে গেছি লজিক। পরেরটা একটু দেখবো যে লজিক যা পেলাম এটা ঠিকঠাক কিনা। তাহলে 4 আর 5 কত? 9, তার সাথে যদি আমরা 6 গুণ করি কত হবে? 6 9 54। আচ্ছা, একদমই ঠিক আছে। তাহলে আশা করি এবার আমরা আমাদের উত্তর পেয়ে যাব। দেখো, এবার এখানে যেটা বলা হলো যে 3 আর 4 কত হবে? 7, তার সাথে এই 2 গুণ করলে 7 দুগুণি 14। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 1 এর উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। অপশন ডি হবে এই কোশ্চেনের উত্তর। ওকে, পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? একটি নির্দিষ্ট কোড ব্যবহার করে দার্জিলিংকে যদি লেখা হয়, ধরো একটা কোড দিয়ে ওরা লিখলো, একই হিসেবে গভর্নমেন্টকে কি লেখা হবে? আমরা এর লজিক খুঁজে বের করব। তো দেখো, যখনই কোডিং ডিকোডিং এর কোশ্চেন তুমি সলভ করবে, সবসময় কি করবে? কোডগুলোকে নিচে নিচে লিখে নেবে। তো চলো আমরা আগে লিখে নিই দার্জিলিংটা, DARJEELING, দার্জিলিং এর কোড কি আছে? FCTLGGNKPI। ওকে, তাহলে এবার যা বের করতে বলা হয়েছে গভর্নমেন্ট, আমরা লিখে নেব GOVERNMENT, MENT, গভর্নমেন্ট এর কোড কি হবে আমরা বের করবো। তো সবার প্রথমে তোমাকে লজিক খুঁজে বের করতে হবে। ওকে, তো লজিকটা কি আছে দেখো, ডি, তারপরে কি হয়? এক গড় বাদ দিয়ে আমরা লিখলাম, দেখো ডি এর পরে ই, তারপরে তো এফ হয়। দেখো এ এর পরে কি হয়? বি হয়, তারপরে সি। দেখো আর, তারপরে এস হয়, তারপরে টি। দেখো এটা কি আছে? জে, তারপরে কে এল। আমরা একটা লজিক কিন্তু খুঁজে পেয়েছি, অর্থাৎ পরের লেটারটাই ওরা লিখছে এক ঘর বাদ দিয়ে, সরি একটা লেটার বাদ দিয়ে। এখানেও আমরা তাই চেষ্টা করি। তো জি আছে, তারপরে কি হবে? এইচ, তাই তো? তারপরেরটা নিশ্চয়ই আই হবে, কারণ একটা বাদ দিয়ে। ও, তাহলে এখানে হবে পি, তাহলে এখানে কি হবে? কিউ। আচ্ছা, এখানে দেখি ভি আছে, ডব্লিউ, তারপরে কি হবে? এক্স। দেন ই আছে, এফ, তারপরে কি হবে? জি। আচ্ছা, আর আছে, এস বাদ দিয়ে টি হবে। এম আছে, সরি এন আছে, ও বাদ দিয়ে পি। এম আছে, এম এর পরে এন হয়, তারপরে কি হয়? এম এন ও। ই আছে, এফ, তারপরে কি হবে? ই এফ জি। এম এন আছে, এম এর পরে কি হয়? এ, সরি এন, এন এর পরে ও হয়, রাইট? তারপরে কি হয়? পি হয়। দেন কি আছে? টি, টি এর পরে ইউ, দেন ভি। তাহলে আমরা কিন্তু আমাদের উত্তর খুঁজে পেয়ে গেছি। কোথায় আছে চলো দেখি। আই কিউ এক্স, আই কিউ এক্স তো প্রত্যেকটা জায়গায় রয়েছে। তারপরে চলো আবার জিটিপি, এই যে এটা কিন্তু ভুল, এটা জিপিটি হয়ে গেছে। তাহলে জিটিপি, আচ্ছা জিটিপি, জিপিটি এটা ভুল। আবার আমরা দেখব, তারপরে হচ্ছে ওজি, তাই তো? ও কোথায় আছে? এই যে ওজি। তাহলে আমাদের এটা উল্টো করে দিয়েছে, সো আমরা এখান থেকে অপশান সি উত্তর করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু তোমাকে লজিক আগে খুঁজে বের করতে হবে। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনে কি বলা হলো? জি এর কাছে, আচ্ছা জি এর কাছে এফ এর থেকে কম কিন্তু এস এর থেকে বেশি টাকা আছে। আচ্ছা, টাকা পয়সা রিলেটেড। তারপরে কি বললো? ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম টাকা আছে। তাহলে কে সব থেকে বেশি গরিব? যার কাছে সব থেকে কম টাকা আছে সেই গরিব হবে। তাহলে এবার আমরা প্রথম কন্ডিশন অনুযায়ী কি লিখতে পারি? এফ এর কাছে, সরি জি এর
কাছে এফ এর চেয়ে কম কিন্তু এস এর থেকে বেশি, তাহলে আমরা প্রথম কন্ডিশনটাকে লিখতে পারি কার বেশি, এফ। দেখো এই যে জি এর কাছে এফ এর থেকে কম, তার মানে এফ এর বেশি, সো এফ কে আমরা আগে লিখলাম, তারপরে আমরা জি লিখলাম। আর এস এর থেকে কিন্তু এস এর থেকে বেশি কার, জি এর, সো আমরা এখানটায় লিখলাম এস। দ্বিতীয় কন্ডিশনটা দেখি, ই এর কাছে জি এর থেকে বেশি, তাহলে আমরা এখানে যদি লিখি এবং এফ এর থেকে কম, তাহলে এই কন্ডিশনটা লিখি তো, ই এর কাছে জি এর থেকে বেশি, আমরা এখানটা লিখব ই এর কাছে জি এর থেকে বেশি বাট এফ এর থেকে কম, তাহলে কার কম, ই এর কম, কার থেকে, এফ এর থেকে, সো আমরা এফ লিখলাম। এবার এই দুটোকে যদি আমরা একটু সমান করে লেখার চেষ্টা করি, দেখো এখানে একটা জিনিস, এফ আর জি, এই যে এফ আর জি তার মাঝে কিন্তু এই ইটা চলে এসে, রাইট? তাহলে যখন তুমি সাজিয়ে লিখবে এটাকে একটু শুধু খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমে তুমি এফ লিখলে, তারপরে এর মাঝে ইটা চলে এসে, তাই না? এর মাঝে দেখো এফ আর জে এর মাঝে ইটা চলে এসে, সো এটা তুমি লিখে দাও। আচ্ছা, দেন তুমি এস লেখো, তার থেকে তো ছোট হচ্ছে এস, দেন তুমি এস লেখো। তাহলে সব থেকে গরিবকে, কার কাছে সব থেকে কম টাকা আছে, এস এর কাছে সব থেকে কম টাকা আছে, তাহলে এস কোথায় আছে, এই যে অপশন এতে আছে, তো অপশন এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন, নিচের কোনটি অসম পদ, মানে কি অসম বলতে কি বলবো, কোনটি ভিন্ন, মানে তিনটে যে কোনো ভাবে এক আর একটা কিন্তু আলাদা, তো এটা কিভাবে করব, সিম্পল। দেখো 909কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 909কে তাহলে 0.909 পাবো, আর এটা তো অলরেডি রয়েছে কত, 9.09। ওকে, এবার 909কে যদি আমি 100 দিয়ে ভাগ করি কত হবে, 9.09 হবে। আচ্ছা, এবার এখানে দেখো আমরা 9090কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এক কাজ করি না, আমরা এই শূন্য কাটতে পারি। তো 909কে যদি 100 দিয়ে ভাগ করি কোথায় হবে, এই যে তোমার 9.09। তাহলে কোনটা আলাদা বলেছে এখানে, তাই না? কোনটা আলাদা তুমি এবার দেখে বলো। দেখো এদের মধ্যে এটা সেম, এই তিনটে কিন্তু সেম, এটা আলাদা এসছে, তাহলে আমরা এখান থেকে অপশান এ উত্তর করতে পারি। তো এগুলো ঘাবড়ানোর কোনো কারণ নেই ভাই, জাস্ট একটু প্র্যাকটিসের দরকার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন, দেখো স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা কোশ্চেন রয়েছে, একটু ভালো করে বুঝতে হবে যে গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ কি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা উচিত। যুক্তি প্রথমে বলছে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না। আর 2 নম্বর যুক্তি বলছে না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। এবার এখানে কি হবে, দেখো প্রথমত যেটা বলা হয়েছে যে হ্যাঁ, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না, এটা একদমই ঠিক, কিন্তু আবার এটাও ঠিক যে যুক্তি টুতে বলছে না, এটা ঠিক নয়, কারণ প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে, এটাও তো ঠিক। তাহলে এখানে আমরা দেখলাম যে সরি, এটা একটু ভুল বললাম, যে এটা হা বলেছে, তাই না? হা, নতুবা কন্যা ভ্রূণ বাড়বে না, এটা কি করে হয়, এটা কিন্তু ভুল, এটা ঠিক নয়, এক্সট্রিমলি সরি। আর এখানে আবার না বলে দিয়েছে যে না, প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে, এখানে না বলে দিয়েছে, এই কারণে এটা ভুল, এই কারণে এটা ভুল। তাহলে এখানে দেখলাম আমরা দুটোই কিন্তু ভুল। তাহলে এখানে দুটোই যখন ভুল, কোথায় আছে, উভয় তো সঠিক হবে না, তাহলে এই যে উভয় যুক্তি ভুল, এই দুটো যুক্তি কিন্তু এখানে ভুল দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো এই জায়গাটা আরেকটু তোমাদেরকে বলে দেই যে এখানে বলা হয়েছে প্রত্যেকের অনাগত শিশু সম্পর্কে জানার অধিকার আছে। এটা আমরা এটা জানি যে পিতামাতার তাদের অনাগত সন্তানের স্বাস্থ্য সম্পর্কে জানার অধিকার রয়েছে, কিন্তু পিতামাতা ছাড়া সবার জানার অধিকার নেই। তাহলে এখানে বলে দিয়েছে যে এখানে তো সেটা মেনশন করেনি, এই কারণে কিন্তু আমরা এই পয়েন্টটাকে নিলাম না। আর এই পয়েন্টও কিন্তু একদমই ভুল যে কন্যা ভ্রূণও বাড়বে না, এটা কিন্তু একদমই নয়। ঠিক আছে, কারণ কি বলতো, অনেকে মনে করা হয় যে ভ্রূণের লিঙ্গ সম্পর্কে জ্ঞান লিঙ্গভিত্তিক বৈষম্যের দিকে পরিচালিত করতে পারে, যেমন লিঙ্গ নির্বাচনী গর্ভপাত। এটি কিছু সমাজে একটি তাৎপর্যপূর্ণ সমস্যা, যেখানে এটি লিঙ্গের থেকেও অপর লিঙ্গকে বেশি পছন্দ করা হয়। তো যাই হোক, আমরা কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করছি না, অর্থাৎ এই যুক্তিটা কিন্তু সঠিক নয়, এর সাথে আমরা যেতে পারছি না। সো এখানে আমরা কিন্তু এই উভয় যুক্তি ভুল, এটাকেই চুজ করলাম। আচ্ছা, পরের কোশ্চেন। দেখো একটা সিরিজ রয়েছে, তাই তো? এই সিরিজটাকে আমরা কমপ্লিট করব। তো সিরিজে প্রথমে রয়েছে 1, দেন আছে 4 আর 9, 16, 25, 36, 49। আশা করি এই পরেরটা তোমরা ইজিলি ধরতে পারবে, কারণ এটা খুব সহজে একটা সিরিজ দিয়েছে। দেখো 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার,
7 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার কত, 64। তো এটা খুব সিম্পল একটা কোশ্চেন ছিল। যাই হোক, 2013-তে খুব একটা বেশি কোশ্চেন কিন্তু আসেনি। এক্সট্রিমলি সরি, এগুলো কিন্তু সব 13 হবে। ওকে, এগুলো কিন্তু সব 2013 হবে। আচ্ছা, আমরা ঠিক করে দিচ্ছি। তো তোমরা এই যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেন নাম্বার 7, প্রত্যেকে একটু চেষ্টা করো তো কি হতে পারে বলো। প্রত্যেকে বলো কি হতে পারে। কোশ্চেন জাস্ট একটু প্র্যাকটিস দরকার। প্র্যাকটিস করলে এই সমস্ত কোশ্চেন তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। তো এর পরেরটা কি হবে, রাইট? আমরা আগে একটু লিখে নেই। আচ্ছা, এ এম পি আর এর পরে কি হবে, রাইট? এর পরে কি হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে করার আগে একটা বিষয় লক্ষ্য রাখবে যে এই আমরা কিভাবে আগাবো, তাই না? হয় তোমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক, অথবা দেখতে হবে এই দুটোর মধ্যে সম্পর্ক। এইভাবেই কিন্তু পরেরটা তুমি বুঝতে পারবে যে কি হবে। তো আমরা প্রথমে দেখি, আমি একটু মুছে দিলাম। আমরা সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি এ থেকে দেখি, যে এখানে প্রথমটা থেকে এ থেকে আহ, এ থেকে যদি এফ এটা করে দেখি কি হয়, এ বি সি ডি ই এফ। ওকে, এফ থেকে দেখি কে কি হয়, ই এফ জি এইচ আই জে কে। ওকে, ফাইন, ঠিকই আছে এখন অবধি। আচ্ছা, এটা কি হয়, কে এর পরে এল এম এন ও পি। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে পি এর পরে কিউ আর এস টি, নিশ্চয়ই এটা ইউ হবে, এটা তো কনফার্ম। তো ইউ দিয়ে দুটো আছে, তার মানে পরেরটা আমাকে করতে হবে। চলো দেখি এটা একটু ডিফারেন্সটা। সি থেকে এইচ হয়েছে, তো সি থেকে এইচ আমরা কিন্তু এবার দেখো, এখানে আমি ম্যানুয়ালি করে দেখলাম যে 4টের পরে, তার মানে আমরা যদি সি এর সাথে 5 যোগ করি তবে কিন্তু এইচ হয়। তাহলে এটা দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি। তার মানে এখানে তুমি এক এক করে কাউন্ট করো, দেখো আলটিমেটলি সি এর পরে ডি ই এফ জি, তারপরে এইচ, মানে এই যে 4টে। তো সি এর সাথে যদি আমরা 5 অ্যাড করি তবে এইচ পাওয়া যায়। সো এইচ এর সাথে যদি তুমি +5 করো এম পাবে, এম এর সাথে যদি তুমি +5 করো আর পাবে, এই আর এর সাথে যদি তুমি +5 করো তবে কিন্তু তুমি ডাব্লিউ পাবে। তাহলে ইউডাব্লিউ কোথায় আছে, ইউডাব্লিউ এই যে অপশন এ তে আছে। যারা এই +5টা বোঝেনি তারা কি করবে, যে আর আর এর থেকে 4 ঘর বাদ দিয়ে ওপি কিউ আর এর পরে এস হয়, টি হয়, ইউ হয়, ভি হয়, তারপরের সংখ্যা লেটারটা তোমাকে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, একই রকমভাবে সিরিজ কমপ্লিট করতে হবে। এটা কি ফ্র্যাকশন হিসেবে রয়েছে, বাই আকারে রয়েছে, আমরা একটু লিখে নেব। ডি, তাই তো, এটা G/9, এটা J/14, দেন রয়েছে M/20। এর পরেরটা কি হবে আমরা বের করব। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, সবার প্রথমে যদি আমরা নিচের সংখ্যাগুলোকে একটু দেখি, এখানে দেখো +4 হয়েছে, রাইট? আগে আমরা নিচের সংখ্যাগুলোকে দেখব। আর 9 থেকে 14, এটা দেখো +5 হয়েছে। 14 থেকে 20 +6 হয়েছে। আচ্ছা, 20 থেকে তাহলে এটা কত হবে, 7। তাহলে 20 এর সাথে 27, নিচে 27 হবে, এটা কনফার্ম। কোথায় আছে, এখানে নেই, নেই। এই দুটোর মধ্যে একটা হবে কনফার্ম। এবার আমরা উপরেরটা দেখব, এই ডি থেকে জি হয়েছে, রাইট? তাহলে লজিক খুঁজতে হবে, ডি ই এফ তারপরে জি, রাইট? জি এইচ আই জে, তারপরে কি জে এর পরে কে এল এম এম এন ও পি, তাহলে এখানে পি হবে। তাহলে P/27, এই যে আমাদের P/27, অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন। কোনটি বেমানান, মানে কোনটা অড, তোমাকে অড বের করতে হবে। তো মাস রয়েছে, তা যখনই মাস দেওয়া থাকবে এটা তো তোমরা জানো যে মাস মানে হচ্ছে কোন মাসের দিন সংখ্যা কত, তাই না? যেমন আমরা জানি জানুয়ারিতে 31 হয়, ফেব্রুয়ারিতে কখনো 28 হয়, কখনো 29 হয়, আবার মার্চে গিয়ে তোমার 31 হয়, এইভাবে। ঠিক আছে, তো এই যে জুলাই মাস, প্রথমে জানতে হবে জুলাই মাসটা কত দিন। জুলাই মাস হচ্ছে 31 দিনে। আচ্ছা, সেপ্টেম্বর মাস এবং কত দিন, সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিন। নভেম্বর কত দিন, নভেম্বর মাসও কিন্তু 30 দিন। এপ্রিল কত দিন, এপ্রিলও কিন্তু 30 দিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ 30 দিন। তাহলে এখানে এই তিনটে কিন্তু 30 দিনে মাস হয়। আর এই যে জুলাই মাসটা 31 দিনে হচ্ছে, এই কারণে আমরা এখান থেকে কি অপশন এ অর্থাৎ জুলাইকে আলাদা চিহ্নিত করলাম। ওকে, পরের কোশ্চেন। কোনো লাইনে ইন্দ্র বাদিক থেকে সপ্তম স্থানে, তার মানে কোনো একটা লাইন আগে আমি ড্র করে দিলাম, সেই লাইনটা, ওই লাইনে বলা হয়েছে ইন্দ্র, ধরো এটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে আমাদের রাইট,
ইন্দ্র বাঁ দিক থেকে সপ্তম, এই যে বাম দিক থেকে এই এটা হলো ধরো 7, ওকে, এটা হলো 7, এটাকে ইন্দ্র, এটা হলো ইন্দ্র, ওকে। এবার জয়ার ডান দিক থেকে পঞ্চম, তার মানে এই দিক থেকে জয়া যদি হয়, এই যে দেখো এই কোশ্চেন কিন্তু এর আগে মেন্সও কিন্তু এসে, আমি এই কারণেই তোমাদেরকে বলছি যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে আগে ভালো করে করো, কোশ্চেন কমন পাবে, কথা দিচ্ছি। এবার বলা হয়েছে তারা যদি পরস্পর স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করা মানে কি বলতো, জয়া তখন এখানে এসে যাবে আর ইন্দ্র তখন এখানে এসে যাবে। এবার তখন কি হচ্ছে, জয়ার ডান দিক থেকে 19, এই যে জয়া এই ডান দিক থেকে এবার ওর পজিশনটা কত হয়ে গেল, 19তম। তাহলে ওরা জানতে চেয়েছে যে বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান কত। বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান বের করার আগে তুমি একটা কাজ করতে পারো, যে ওই লাইনে মোট কতজন লোক সংখ্যা এটা বের করতে পারো। কিভাবে, আমরা বলেছিলাম মোট লোক সংখ্যা বের করতে গেলে তোমাকে এই যে দুটো সংখ্যা পেয়েছো এই দুটো যোগ করে -1। কেন -1? কারণ এখানে আমরা দুবার করে কাউন্ট করে নিচ্ছি একই জায়গায়, তাই তো? তাহলে এবার তোমার এখানে মোট, আমরা আগে মোট বের করে নেব, মোট কত হবে, 7 প্লাস হচ্ছে 19, তো 19 আর সাথে হচ্ছে কত 24, সরি সাথে সাথে 14 16 26, তাই তো? 26, তার থেকে 1 মাইনাস করো, তাহলে 25, তাহলে 25 জন। কিন্তু এখানে কোশ্চেন চাওয়া হয়েছে যে বাঁ দিক থেকে ইন্দ্রের অবস্থান, তাহলে এই টোটাল যদি লাইনে 25 জন থাকে, এবার আমরা বাঁ দিক থেকে, দেখো এখানে তো 19, আমরা বাঁ দিক থেকে যদি এবার তার স্থানটা বের করি কত হবে, দেখো এবার আমরা কার বের করব, ইন্দ্র টোটাল হচ্ছে 25, তার থেকে তুমি বাদ দেবে কত, কারণ ইন্দ্র এখানে কততম স্থানে রয়েছে, দেখো পঞ্চম, তাই তো? তাহলে 5 বাদ দিয়ে দাও। এবার কি হবে, এটা বাদ দিলে আমরা কি পাবো, এখানে দেখো এটা হচ্ছে মোট, একটু ভালো করে বুঝবে। আর এই যে 5, এটা কি করলাম, 5 হচ্ছে ডান দিক থেকে ইন্দ্রের অবস্থান, এই যে এই দিক থেকে ইন্দ্রের অবস্থানটা 5, তো এই 5 লিখলাম, তার সাথে অলওয়েজ +1। কেন? কারণ আমরা এটাকে বাদ দিয়ে ধরেছি, তাই তো? তাহলে এখানে ইন্দ্রের অবস্থানটা বের করব, তাহলে 25 আর 5 হচ্ছে সরি 20, 20 আর 1 হচ্ছে 21, তো আমরা এখান থেকে বলতে পারি যে ইন্দ্রের অবস্থান হচ্ছে 21তম। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি আছে, নিচের দেওয়া শব্দগুলির মধ্যে পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত সেটা তোমাকে বের করতে হবে, কোনটা আলাদা। তো একই রকমভাবে দেখো, গাড়ি ইস্টু রাস্তা, রকেট ইস্টু মহাকাশ, আর জাহাজ ইস্টু সমুদ্র, অ্যারোপ্লেন হচ্ছে চালক। এখানে সঠিক কোনটা, দেখো যে অ্যারোপ্লেনে কি হয়, যে অ্যারোপ্লেন চালায় তাকে আমরা চালক বলছি, যে অ্যারোপ্লেনের চালক থাকে। কিন্তু জাহাজের সমুদ্র, এটা কিরকম উল্টো হয়ে গেল না, হবে না। রকেটের মহাকাশ কেমন উল্টো হয়ে গেল, গাড়ির রাস্তা উল্টো হয়ে গেল। তাহলে এখানে কি বলা হয়েছে, দেওয়া পরস্পর ভিন্ন সম্পর্কযুক্ত, তাহলে এটাই কিন্তু ভিন্ন সম্পর্কযুক্ত হয়ে গেল, চালক আর এরোপ্লেন। জাহাজ সমুদ্র দিয়ে চলবে, রকেট মহাকাশ দিয়ে চলবে, গাড়ি রাস্তা দিয়ে চলবে, ঠিকঠাক আছে। কিন্তু এটা কেমন হয়ে গেল না, এরোপ্লেনের চালক, কেন, চালক তো সব জায়গায় থাকে, তাহলে এটাই কিন্তু অড। সো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের 2013 সালের ডাব্লিউপি প্রিলির কোশ্চেন। তো যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানিও, সেটা চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। ওকে, ফাইন, চলো। হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 মেন্সের কোশ্চেন নিয়ে। তো 2018 মেন্সে যে সমস্ত রিজনিংগুলো এসছে আমি এক এক করে সমস্ত সলভ করে দিচ্ছি। আশা করি আপকামিং এক্সামের জন্য তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো চলো, আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, যদি ড্রাইভার ইকুয়াল টু 12 হয়, পেডিস্ট্রেন ইকুয়াল টু 20 হয়, অ্যাক্সিডেন্ট ইকুয়াল টু 16 হয়, তবে কার ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। তো দেখো, আমাকে সবার প্রথমে লজিকটা বের করতে হবে যে ড্রাইভারকে কিভাবে 6 লিখেছে ওরা, তাই তো? তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি লেটার কাউন্ট করি ড্রাইভারের, তো এখানে কতগুলো লেটার হয়, এই দেখো, ডি একটা লেটার, এই আর একটা লেটার, আই একটা লেটার, ভি একটা লেটার, ই একটা লেটার, আর একটা লেটার, তাহলে কটা লেটার হলো, তিনটে, আর তিনটে 6টা। তো আমি যদি এখানে 6 লিখি, কিন্তু এখানে তো 12 আছে, তো আমি এর সাথে *2 করলাম, তাহলে কত হলো না 12 হলো। তাহলে ঠিক আছে, আমি ড্রাইভার ইকুয়াল টু 12 এটা নয় লজিক খুঁজে পেয়েছি, বাকি আরো দু একটা একটু দেখবো। ধরো আমি একটু দেখতে চাইছি অ্যাক্সিডেন্টটা, এখানে কতগুলো লেটার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই যে 8টা লেটার ইন্টু যদি আমি 2 করি, তাহলে কত হবে, 8 দুগুণি
16। একই কনসেপ্ট যদি আমরা এখানটায় অ্যাপ্লাই করি দেখি তো ঠিক আছে কিনা। পেডিস্ট্রাইন কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আমরা কিন্তু লজিক খুঁজে পেয়েছি। ওকে, তাহলে আমাদের এই যে কার, তার কোড কত হবে, তাহলে কারে হচ্ছে 3টা লেটার, তাহলে 3 ইন্টু তুমি 2 করে দাও, তাহলে 3 দুগুণি 6। তো কোথায় আছে, অপশন বিতে। দেখো এই কোশ্চেন এইভাবে করেছি, তার মানে কি এখানে কিন্তু একটা প্যাটার্ন আমরা জানলাম যে এইরকম ভাবে হতে পারে। জাস্ট এই রকম বা এই টাইপ বা এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে। ওকে, কারণ হতে পারে পরের কোনো কোশ্চেন আমরা এই কনসেপ্টগুলো কাজে লাগাচ্ছি। পরের কোশ্চেন কোডিং ডিকোডিং থেকে রয়েছে, কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে যদি লেখা হয়, একটা কোড দিয়ে ওরা লিখেছে, আবার এবং সামকে ওরা একটা কোড দিয়ে ইন্ডিকেট করেছে, তাহলে ওরা জানতে চেয়েছে ওই একই কনসেপ্ট বা একই লজিক অনুযায়ী পার্সনকে আমরা কি লিখবো। দেখো যখনই কোডিং ডিকোডিং এর কোশ্চেন তোমরা সলভ করবে, তোমরা প্রথমে নিচে নিচে লিখে নেবে। তো প্রথমে যেটা দেওয়া আছে টিম ওয়ার্ক, আমি লিখে নিচ্ছি। ওকে, তোমরা ঠিক এইভাবে লিখে নেবে, টিম ওয়ার্ক। তার যে কোডটা নিচে নিচে লিখবে, কি আছে, এন বি এফ ইউ জে কিউ এন ভি। ওকে, আবার এই যে তার কোডটাও আমরা লিখে নেব। এইভাবে কোডগুলোকে নিচে লিখে নেবে, পি টি ডি এল। দেন ওরা জানতে চেয়েছে পার্সন, PERSON। তো আমরা এই প্রথম দুটো থেকে লজিকটাকে খুঁজে বের করব। এখানে কি হয়েছে দেখো, আমরা এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা রয়েছে। এবার আমাকে লজিকটা খুঁজে বের করতে হবে। দেখো এন থেকে টি আর না ই থেকে বি, গ্যাপটা অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে। তবে একটা কাছাকাছি ডিফারেন্স আমি এরকম দেখতে পাচ্ছি যে যদি আমরা এই দুটো দেখো, এম আর এন, দেখো এ আর বি, দেখো ই আর এফ, দেখো এস টি আর ইউ, দেখো এই অবধি কিন্তু একটা মিল আমরা পাচ্ছি। কিভাবে, যদি আমরা একদম কোনাকুনি নিই, দেখো এম আর এন, দেখো এই যে এম থেকে এন হয়েছে, এস টি থেকে ইউ হয়েছে, দেখো এই দেখো টি থেকে ইউ হয়েছে। আচ্ছা দেখো এ থেকে বি হয়েছে, এই যে ই থেকে এফ হয়েছে। তাহলে এই চারটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা পেলাম। পরেরটা কি তাই আছে, পরেরটা আমরা একটু দেখবো। এখানেরটা দেখো, এখানে ঠিক রিভার্স হয়েছে। এখানে দেখো এই টি থেকে ইউ হয়েছে, এখানে নিচের দিক থেকে আমি কাউন্ট করলাম, ভি থেকে ডাব্লিউ হয়েছে, জে থেকে কে হয়েছে, দেখো তারপরে কি কিউ থেকে আর হয়েছে, এন থেকে ও হয়েছে। তাহলে আমরা দুটো দুটো করে ভাগ করলাম। একই রকম ভাবে এখানেও তাহলে দুটো দুটো করে আমরা দেখব। এ দেখো ও থেকে পি হয়েছে, রাইট, এস থেকে টি হয়েছে, এখানে উল্টোটা হবে, এল থেকে এম হয়েছে, ডি থেকে ই হয়েছে। তাহলে এখানে টোটাল কটা লেটার আছে, 6টা। তুমি এখানে এটাকে পার্টিশন করো। এবার কি করবে, একই রকম ভাবে এটা আমরা এইভাবে ক্রস দেবো, কিন্তু মিডিলেরটা তাহলে কি হবে, মিডিলেরটা যা আছে তাই করব আমরা। ওকে, তাই মিনস সেই কনসেপ্টে যাবে আমাদের। দেখো এবার এই, এবার এখান থেকে আমরা প্রথমে কি করব, দেখো পি আছে, তাহলে পি এর পরে তো এটা কিউ হয়, বসিয়ে দিলাম। এটা কি আর আছে, ওপি আর এর পরে কি হয়, এস হয়। এটা ই আছে, ই এর পরে কি হয়, এফ হয়। আমরা একটু অপশনের দিকে তাকিয়ে দেখি তো এই তিনটে কোথাও আছে কিনা। এস এফ কিউ, দেখো এখানে নেই, এখানে আছে তাই না, এখানে নেই, আচ্ছা এখানে আছে, তাহলে আমাকে পরেরটুকু করতে হবে। তাহলে পরেরটুকু দেখো, এবার উল্টো লিখতে হবে। এখানে এন আছে তাই না, আমরা এখানটায় কি লিখবো, এম লিখবো, এখানটায় এম লিখবো। এখানে এস আছে, তাহলে এটা কি হবে, আর হবে, কারণ এই যে আর এস, এম এন তাই না, এটা ও আছে, তাহলে আমরা এখানটা এন লিখবো, এন এর পরে কি হয়, ও হয়। তাহলে এম এন আর কোথায় আছে, দেখো এখানে আছে এম এন আর, কিন্তু এখানে ও পিটি, এটা হবে না। তাহলে আমরা এখান থেকে উত্তর করব কি, অপশন বি। সরি ভাই। পরের কোশ্চেন, হিমোগ্লোবিন S2 যদি আয়রন হয়, তাহলে আমাকে বের করতে হবে ক্লোরোফিল ইকুয়াল টু কি। তার মানে হিমোগ্লোবিনের সাথে আয়রনের যেমন সম্পর্ক রয়েছে, ঠিক একই রকম সম্পর্ক রয়েছে ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরোফিলের, তাই তো। এক্সট্রিমলি সরি ভাই। পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি আছে, দেখো অ্যাডভেঞ্চার
ইকুয়াল টু সরি কমা ডিভেঞ্চার, দেন রয়েছে এখানে একটা করে দেখো লেটার মিসিং হয়ে যাচ্ছে। আমরা এখানটা দেখলাম প্রথমে অ্যাডভেঞ্চার ছিল, এখান থেকে এটা ভ্যানিশ হয়ে গেছে। পরে দেখো ডিভেঞ্চার থেকে এখানে আর অব্দি রয়েছে, ইটা ভ্যানিশ করেছে। তার মানে প্রথমে দেখলাম এ ভ্যানিশ করলো, পরের বার দেখলাম ই ভ্যানিশ করে লিখলো। এইভাবে ওরা ভ্যানিশ করে করে লিখছে। তো লাস্ট আমরা এর পরে কি লিখবো, এই লজিকটা একটু খুঁজে বের করতে হবে। দেখো তাহলে প্রথমে ওরা বাদ দিয়েছে এ, ভালো করে বুঝবে, এ বাদ দিয়ে ওরা লিখলো। তারপরে ওরা কি বাদ দিল, শেষের দিক থেকে এখানে ই বাদ দিয়েছে। তারপরে আবার আমরা কি বাদ দেব, আবার আমরা প্রথম থেকে বাদ দেওয়ার চেষ্টা করব, কারণ এটা তো ওরা লিখে নিয়েছে। তাহলে এর পরেরটা আমরা কি লিখবো, আমরা যদি এই ভিটাকে বাদ দিয়ে দিই, আমরা কোথায় সরি এখানে ই বাদ দিয়েছি। তারপরে আমরা এখানে কি করব, এটা থেকে একই রকমভাবে ওই প্রথমটা বাদ দেবো। তাহলে প্রথমটা বাদ দেওয়ার পর যেটা আসবে সেখান থেকে আমরা শেষেরটাকে বাদ দেবো, তবে কিন্তু আমরা এটা পাবো। মনে রাখবে এই দুটোর সাথে সম্পর্ক, এই দুটোর সাথে, এবার এই দুটোর সাথে, আবার এই দুটোর সাথে। তাহলে আমরা এই ডিভেঞ্চারটা আগে লিখবো, DVENTUR। আমরা এখান থেকে প্রথমটাকে বাদ দেবো, ভালো করে বোঝো। বাদ দিয়ে আমরা কি লিখলাম, VENTUR, আমরা এটা লিখলাম। ঠিক একইভাবে এর পরেরটা তাহলে কি হচ্ছে দেখো, এই জায়গাটায় আমরা শেষেরটাকে বাদ দিচ্ছি, আমরা শেষেরটাকে বাদ দিচ্ছি। শেষেরটাকে বাদ দিয়ে আমরা দেখো, এই যে শেষেরটাকে বাদ দিয়ে আমরা এটাকে লিখে দিলাম, রাইট, শেষেরটাকে বাদ দিয়ে। তাহলে আমাদের এই গ্যাপে কি হবে, এই যে গ্যাপটা, এই গ্যাপে হবে VENTUR। কোথায় আছে VENTUR, এই দেখো অপশান এতেই রয়েছে, অপশান এতেই রয়েছে। ওকে, তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথম লেটারটা বাদ দিলাম, তারপরে প্রথম লেটার বাদ দিয়ে লিখেছি, দেন যেটা লিখলাম সেখান থেকে আমরা শেষ লেটারটাকে বাদ দিয়ে লিখেছি। তারপরে আবার কি হবে, আবার আমরা প্রথম লেটারটাকে বাদ দিয়ে লিখছি, আবার আমরা শেষ লেটারটাকে বাদ দিয়ে লিখছি। ওকে, পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে ভিন্ন শব্দটি নির্বাচন করতে হবে বা নির্ণয় করতে হবে। এখানে রয়েছে ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল আর হচ্ছে রাঁচি। তো এখানে অড বা আলাদা হয়ে যাবে বা ভিন্ন হয়ে যাবে নাগপুর। কেন, কারণ দেখো এই যে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর হচ্ছে কি কর্ণাটকের রাজধানী, এটা হচ্ছে কর্ণাটকের রাজধানী। ওকে, এগুলো রাজধানী শহর, রাজধানী। আচ্ছা, এবার যেমন ভোপাল, ভোপাল কোথাকার, ভোপাল জানো তোমরা মধ্যপ্রদেশের রাজধানী। আচ্ছা, রাঁচি কোথাকার, রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। কিন্তু এই যে নাগপুর, নাগপুর কি, এটা কিন্তু কোনো রাজধানী শহর নয়। তাহলে এই নাগপুরটা কি, নাগপুর হচ্ছে মহারাষ্ট্রের একটা প্রধান শহর, কিন্তু এটা রাজধানী নয়। তাহলে এই সেন্সে এখানে কিন্তু এটা আলাদা করেছে, অর্থাৎ তিনটে এখানে আছে রাজধানী শহর, আর একটা হচ্ছে শুধুমাত্র শহর, যেটা কোনো রাজধানী নয়। ওকে, পরের কোশ্চেন দেখো একটা সিরিজ রয়েছে খুব সুন্দর। তাহলে এখানে প্রথমে রয়েছে 3, তারপরে আছে 7, তারপরে আছে 23, দেন 95। এরপর কি হবে আমাকে লজিক্যালি বের করতে হবে। কিভাবে বের করব আমরা দেখব। এই যে 3 থেকে 7 হয়েছে, কিভাবে হয়েছে বলো তো, 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6 প্লাস 1 করলে 7 হয়। ওকে, আমরা আবার কি করবে, 7 থেকে 23 কিভাবে এসে 7-এর টেবিল পড়বো, 7-এর টেবিল 3 7 21 22 23। তাহলে আমরা প্রথমে 2 গুণ করলাম, তারপরে 3 গুণ করলাম, এবার আমরা 4 গুণ করব। তাহলে এখানে যদি আমরা 4 গুণ করি, 4 23 কত, 92, তার সাথে আমরা প্লাস করছি 3। তাহলে এটা 4 গুণ করেছি, এবার আমরা 5 গুণ করব। 5 গুণ করে কত যোগ করব, দেখো এখানে 1 2 3 4, তাহলে আমরা এখানে 4 প্লাস করব। তাহলে দেখো কিভাবে আসবে, 5, এটা তো গুণ করতে হবে, তার মানে 95 ইন্টু 5 করবো, তাহলে 5 5 25। তাহলে 5 তো থাকলো, 5 আর এই 4 হচ্ছে 9, তার মানে এই শেষে কিন্তু 9 হবে, এটা কনফার্ম। তো শেষে 9 আছে কোথায়, শেষে 9 আছে অপশান সিতে। যারা বুঝতে পারোনি তারা কি করবে, 95-এর সাথে 5 গুণ করো, 5 5 25, 5 হাতে 2, 5 নং 45 আর 2 47, তার সাথে তুমি 4 যোগ করো, তাহলে কত হবে 479। অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত শব্দগুলির তিনটির মধ্যে কোনো সাদৃশ্য রয়েছে, অর্থাৎ তিনটি কোনো না কোনো ভাবে এক, একটির মধ্যে তা নেই, অর্থাৎ সাদৃশ্য নেই। তাহলে ভিন্ন, সেই ভিন্ন শব্দটি আমরা খুঁজে বের করব। দেখো এখানে কি রয়েছে, হাত, পা, চোখ আর নাক। এখানে আলাদা হয়ে যাবে চোখ, এখানে আলাদা হয়ে যাবে চোখ। কেন, কারণ দেখো এই যে হাত,
পা এবং নাক আমরা সাধারণত এদেরকে এক বচন হিসেবে ব্যবহার করি। যেমন কি হাতের আঙ্গুল আছে, পায়েরও আঙ্গুল আছে, আর নাকের কি থাকে, নাকের নাসারন্ধ্র থাকে। তো আমরা এখান থেকে কিন্তু চোখকে আলাদা করব। যদি অন্যভাবে আমরা বলি যে চোখের হাত পা এবং তোমার পা এবং নাকের মতো আঙ্গুল, পায়ের মতো পায়ের আঙ্গুল বা নাসারন্ধ্র এগুলো কিন্তু থাকে না কার, চোখের। তার মানে চোখের কি বললাম, যে হাত পা এবং নাকের মতো আঙ্গুল ও পায়ের আঙ্গুল বা নাসারন্ধ্র থাকে না। এই সেন্সও কিন্তু আমরা চোখকে আলাদা করতে পারি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, র্যাঙ্কিং থেকে একটা কোশ্চেন রয়েছে, একটু বুঝে বুঝে করতে হবে। ওকে, তোমরা যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো একটু কমেন্টে জানিও ভাই। তাহলে এখানে যেটা বলা হয়েছে, ছাত্রদের একটি সারিতে সুমিত বাদিক থেকে 16তম স্থানে রয়েছে। ওকে, এবং বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। আমন সুমিতের ডান দিকে একাদশতম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে টোটাল ছাত্রের সংখ্যা কত আমাকে নির্ণয় করতে হবে। আমি কি করব, একটু ড্র করে নেব। আমি একটা সারি বা লাইন ড্র করছি। তাহলে দেখো, সুমিত বাঁ দিক থেকে, আমি ধরলাম এটা আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। তাহলে এবার এখানে আমরা শুধু ড্র করব। সুমিত বাঁ দিক থেকে, এই যে বাঁ দিক থেকে ধরো এখানে আছে কি সুমিত, আমি একটু লিখলাম, একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। সুমিত কততম স্থানে রয়েছে, না 16তম স্থানে রয়েছে। আর কি বলা হয়েছে, এবং বিপুল ডান দিক থেকে 18তম স্থানে রয়েছে। দেখো আমি এখান থেকে যদি ধরি, এই যে বিপুল, এটা হচ্ছে ধরো বিপুল, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। বিপুল কত, 18তম স্থানে রয়েছে। এবার এখানে একটা জিনিস তুমি ভালো করে একটু বোঝার চেষ্টা করো ভাই। এই যে সুমিত, ধরো এখান থেকে এই হচ্ছে সুমিত কত নম্বরে, 16 নম্বরে। তাহলে আমরা বলতে পারি যে সুমিতের বাঁ দিকে, ধরো সুমিত তো এখানে, তার বাঁ দিকে আর 15 জন ছাত্র রয়েছে, এটা কিন্তু কনফার্ম। আবার একই রকম বিপুল তো এখানে রয়েছে, তাহলে 18 নম্বর। তাহলে বিপুলের আমরা এই পাশে কতজন বলতে পারি, যে ওর ওখানে 17 জন রয়েছে। আচ্ছা, এই অবধি ঠিক আছে। এবার আসি আমন। এই আমন কি করেছে, আমন সুমিতের, এই যে ধরো সুমিতের ডান দিক থেকে, তার মানে এই দিক থেকে আমরা এই দিকে কাউন্ট করব, তাই না? ধরো সুমিত তো এখানে, সুমিতের এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, তাহলে সুমিতের ডান দিকে আমরা এদিকে যাব। এবার ঠিক আছে, এটা লেফট আর এই যে এটা হচ্ছে রাইট। তাহলে এই যে সুমিতের ডান দিকে 11তম স্থানে রয়েছে, তার মানে এখান থেকে আমরা কাউন্ট করব। তাহলে এখান থেকে যদি আমরা কাউন্ট করি, আবার এখানে একটা কথা বলে দিয়েছে, দেখো আমন সুমিতের ডান দিকে একাদশ, তাহলে আমরা এখান থেকে যদি একটু কাউন্ট করি, দেখো আমি লাল ইন্ডিকেট করে দিচ্ছি, দেখো একটু বোঝার চেষ্টা করবে, 11তম। তাহলে এই যে সুমিত, তারপরে 1, এই 2, এই 3, এই 4, এই 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে এইরকম জায়গায় রয়েছে। একটু ভালো করে বুঝবে, কে আছে, আমন। আবার কি বলেছে, বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে। আবার এই যে বিপুলের থেকে ডান দিকে, তাহলে বিপুল তো এখানে রয়েছে, বিপুলের ডান দিকে এখানে, তাহলে এখানে এটা হচ্ছে বিপুল, দেখো এটা হচ্ছে বিপুল, রাইট, এটা হচ্ছে বিপুল। তাহলে ডান দিকে তৃতীয়, 1, 2, 3, তাহলে এই জায়গাটায় কথা বলেছে, এই জায়গাটা হবে। তার মানে এখানে আরো মিডিলে সংখ্যা রয়েছে, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে বিপুল ডান দিক থেকে 18তম রয়েছে। যদি আমন বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকে, তাহলে আমরা বলতে পারি এই বিপুলকে যদি আমরা বাঁ দিক থেকে গণি, তাহলে বিপুল হবে 24তম স্থানে, বিপুল হবে 24তম স্থানে, তাই না? নাহলে তো মিডিলে হচ্ছে না। তাহলে এটা পেলাম, অর্থাৎ বিপুলের বাঁ দিকে, এই যে বিপুলের বাঁ দিকে কিন্তু 23 জন রয়েছে, এটা মাথায় রাখবে, এখানে কিন্তু 23 জন রয়েছে বিপুলের বাঁ দিকে, অলরেডি আমরা পেয়ে গেছি যে এখানে 23 জন রয়েছে। তার মানে বিপুল নিজে রয়েছে 24 নম্বরে, তাই তো? তারপরে আমন রয়েছে কত, 3 জন। তাহলে এখানে আমরা আরো পাচ্ছি, এই যে এখানটা, এই গ্যাপটা হচ্ছে 3 জনের। এটা 3 জন যদি হয়, তাহলে এবার শেষে কতজন আছে আমরা বের করবো। দেখো তাহলে টোটাল প্রথমত হচ্ছে 23 জন। এই 23 জন কোথায়, যারা বিপুলের বাঁ দিকে রয়েছে, তার সাথে +1, এটা হচ্ছে বিপুল, দেখো আমি লিখে দিচ্ছি, এটা বিপুল আর এটা বিপুলের বাঁ দিকে রয়েছে। এবার তার সাথে কি করবে, আরো 3 জন, কেন, বিপুলের থেকে আমন পর্যন্ত, এই বিপুল থেকে আমন পর্যন্ত এই যে 3 জন আমরা বলেছি, এই 3 জন। এরপরে কি আরো আছে 14 জন, এই 14টা কারা, যারা আমনের ডান দিকে রয়েছে, এই যে আমন, এই আমনের ডান দিকে, তাই না? আমনের ডান দিকে রয়েছে কতজন, 14 জন। তাহলে টোটাল কত হবে, আমরা কাউন্ট করব,
4 আর 3 7, 8 9 10 11 1 হাতে 1 2 2 আর 2 4, এই যে 41 জন, 41 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। ওকে, বুঝতে না পারলে জানাবে ভাই। পরের দেখো একটা সিরিজ রয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে সবার প্রথমে তোমাকে ওই গ্যাপ সহ লেটারগুলো কাউন্ট করতে হবে। তো আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তা আমরা কাউন্ট করলাম, কাউন্ট করার পর কাজ হবে তুমি ইকুয়ালে ডিস্ট্রিবিউট করো, মানে ভাগ করো। তাহলে 1 2 3 4 আমি এই যে ভাগ করলাম, 1 2 3 4 এই যে ভাগ করলাম, 1 2 3 4 এই যে ভাগ করলাম, 1 2 3 4 এই যে। এবার আমরা এদের মেলানোর চেষ্টা করব। দেখো এই ঘরটা ফাঁকা আছে কিন্তু এখানে শেষে ওয়াই আছে, রাইট? সো আমি এই ঘরটায় যদি ওয়াই বসিয়ে দেই তাহলে দেখো ডবল এক্স ওয়াই হয়ে গেল, এখানে শুধু ওয়াই, এখানে যদি একটা এক্স বসিয়ে দেই তাহলে দেখো এই দেখো ডবল এক্স ওয়াই, তাহলে এখানে যদি একটা এক্স বসিয়ে দিই দেখো ডবল এক্স ওয়াই, এখানে অলরেডি ডবল এক্স ওয়াই রয়েছে। এবার প্রথমের দিকে চলে আসে, দেখো প্রথমে এটার ওয়াই রয়েছে, এখানে ওয়াই আছে, সো আমি এই লজিকে একটা ওয়াই বসিয়ে দিলাম, এখানে একটা ওয়াই বসিয়ে দিলাম। দেখো এবার চারটে ভাগ কিন্তু আমার সেম এসে গেল। কি বসিয়েছি আমি? ওয়াই বসালাম, আবার ওয়াই বসালাম, আবার আমি এক্স, আবার আমি এক্স, আবার আমি ওয়াই বসিয়েছি। তাহলে কোথায় আছে ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই, ডবল ওয়াই, এই যে ডবল ওয়াই, ডবল এক্স ওয়াই। সো অপশন সি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন ডিরেকশন থেকে, যদি এ বি এর দক্ষিণ দিকে এবং সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে আছে? আমরা একটু ড্র করার চেষ্টা করব, চারটে দিক আগে ড্র করে নেবে, ঠিক আছে? ডিরেকশন যখনই করবে, আমরা এটাকে ইস্ট করলাম, এটাকে ওয়েস্ট করলাম, এটা হচ্ছে আমাদের নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ। এবার আমরা একটু দেখছি কিভাবে করা যায়। এ এ কোথায় আছে? এ বি এর দক্ষিণে, তাহলে বি এর দক্ষিণে, তাহলে এটা থাকবে, দেখো দক্ষিণ তো এদিকে না, তাহলে বি, তাহলে সোজাসুজি হবে। আমি একটা কাজ করি, বি কে যদি এখানটায় রাখি তবেই দেখো তার সোজাসুজি দক্ষিণে আমরা এই জায়গাটায় দিতে পারি একে। দেখো কথা অনুযায়ী মিলে গেল যে এ কোথায় আছে? বি তার দক্ষিণ দিকে, কারণ এটাই তো দক্ষিণ, তাই না? এটা সাউথ। আবার বলা হয়েছে সি বি এর পূর্ব দিকে রয়েছে। এই যে সি, সি কোথায় আছে? বি, এই বি এর পূর্ব দিকে, তা পূর্ব দিক কোনটা? এটা পূর্ব দিক, তাহলে এই দিকে আমরা যদি সি কে বসিয়ে দিই, সি কে আমরা এখানটায় রেখে দিলাম। দেখো সি কোথায় আছে? বি তার পূর্ব দিকে রয়েছে। ওকে, এবার আমরা কি করব? এবার তাহলে এ সি এর কোন দিকে আছে? এই হলো এ, তাহলে সি এর কোন দিকে আছে আমরা দাঁড়িয়ে দেখবো কোন দিকে দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে আমরা এইভাবে ড্র করব, কিন্তু এখানটায় এইভাবে ড্র করব। তাহলে এটা কোন দিক হচ্ছে? দেখো এটা হচ্ছে দক্ষিণ, রাইট? এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে তোমার উত্তর, আর এটা হচ্ছে তোমার পশ্চিম। তাহলে এবার এখানে বুঝতে হবে এই যে সি, সি কোন দিকে রয়েছে? আহ, তবে এ সি এর কোন দিকে দাঁড়িয়ে? দেখো এখানটায় সি, আমরা এবার কার রেসপেক্টে করব? এ, এ কোন দিকে আছে? সি এর, তাহলে এই দিকটা ফিরে রয়েছে, কিন্তু আমরা সি এর রেসপেক্টে বলছি, সি এর রেসপেক্টে বলছি, ভালো করে বুঝবে। তাহলে এদিকে, তাহলে এই মিডিল, তুমি তো মিডিল থাকলে ধরতে পারবে না। আমি যদি এরকম ধরি, দেখো এরকম ধরি, তাহলে এরকম একটা জায়গা চলে আসছে। তাহলে এরকম জায়গায় যদি আমরা এ কে রাখি, দেখো তুমি এর রেসপেক্টে তুমি হিসেব করো যে সি আর এর রেসপেক্টে কোথায় আছে। মানে আমি এটাকে একটু নিচে ড্র করলাম, কারণ এখানে থাকলে তো সেন্টার হয়ে যাচ্ছে, তুমি তো বুঝতে পারবে না যে সে মিডিলে রয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে না। তাই আমরা একে জাস্ট একটু নিচে নামিয়ে দিলাম। তুমি হালকা একটু নিচে নামাও, এতটা নামাতেও এরকম না, তুমি এরকম জায়গায় নামাও, ঠিক আছে? আমি এখানে করেছি, ঠিক আছে? তুমি এই একে জাস্ট একটু নিচে নামিয়ে দাও, তাহলে তুমি বলবে প্রথমত দক্ষিণ, আর হচ্ছে কি এই যে পশ্চিম, দক্ষিণ পশ্চিমের মাঝামাঝি জায়গায় রয়েছে দক্ষিণ পশ্চিম। তো দক্ষিণ পশ্চিম কোথায় আছে? দেখো এই যে অপশান বি রয়েছে। পূর্ব তো হবে না, কারণ এই দিকটা রয়েছে, তাহলে এই পোর্শনে তো নেই পূর্ব, প্রথমে দুটো জায়গা থেকে বাদ দিয়ে দাও। উত্তর কেন হবে না? কারণ সে তো উপরের এই পোর্শনটা নেই, এই দিকটায় নেই, তাই না? সে রয়েছে এই পোর্শনের দিকটা রয়েছে, তাই আমাদের দক্ষিণ। সো এখান থেকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের কোশ্চেন দেখো, একটা সিরিজ রয়েছে, আমাকে কমপ্লিট করতে হবে। ডি ই এফ, আচ্ছা পরপরই তো রয়েছে। এইচ আই জে, সহজ হবে মনে হয়। এম এন ও, তাহলে এরপরে কি হবে? সহজ হবে আশা রাখি। তাহলে এখানে দেখো প্রত্যেকটাই পরপর রয়েছে, রাইট? আমরা আগে একটু দেখি তো কোথায় পরপর রয়েছে। এস আর কিউ নেই পরপর, আমাকে পরপর লেটার লাগবে।
এস টি ইউ, দেখো পরপর রয়েছে। আর এস টি, এখানেও কিন্তু পরপর রয়েছে, কেউ আর এটা তো নেই। এবার তাহলে তুমি কি করে বুঝবে যে স্যার এটাও পরপর এটাও পরপর? তাহলে এবার লজিক আবার আসতে হবে। ডি থেকে এইচ হয়েছে, এর গ্যাপটা দেখতে হবে। এইচ থেকে এম হয়েছে, এই গ্যাপটা তোমাকে আবার দেখতে হবে। ডি থেকে দেখো, ডি ই এফ, ও আচ্ছা এখান থেকে তো হয়ে যাচ্ছে। এফ, এফ এর পরে একবার বাদ দিচ্ছি, জি এইচ, এ দেখো আই জে কে এল, তাই তো? জি এইচ আই জে, সরি জে, এ কে এল, দুটো, তার মানে প্রথমে একটা তারপরে দুটো, তাহলে এবার তিনটে হবে। তাহলে ও, এই দেখো পি কিউ আর, তাহলে এস দিয়ে শুরু হবে, এস টি ইউ। ওকে, তাহলে আমরা এখান থেকে এস নেব। গ্যাপটা বুঝতে পেরেছো? আমি আরেকবার একটু ফ্রেশ করে দেখিয়ে দিই। এখানে ডি ই এফ, এই দেখো জি, তারপরে এইচ আই জে, এই কে এল এম এন ও, এই পি কিউ আর, এই এস টি ইউ। সো এখান থেকে অপশন বি হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন। এই কোশ্চেনগুলো একটু ধীরে সুস্থে করতে হবে। দেখো এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, তো এই সিম্বলগুলো আমাকে খেয়াল রাখতে হবে। দেখো এই যে সিম্বল রয়েছে, 9 BQ ইকুয়াল টু, হ্যাঁ, তারপরে তোমার কি বলবো, ধরো একটা সিম্বলে বলছি আমরা, সিম্বলগুলো খেয়াল রাখবে, 2 5 R J। এই যে সিম্বলগুলোকে তুমি সিম্বল হিসেবে খেয়াল করো। ঠিক আছে, এবার বলা হয়েছে উপরের সিরিজে এমন কতগুলি সংখ্যা আছে যাদের ঠিক আগে চিহ্ন বা সিম্বল আছে, কিন্তু ঠিক পরে কোনো বর্ণ বা লেটার নেই। তাহলে আমাকে এরকম কাউন্ট করতে হবে যে এমন কতগুলি সংখ্যা আছে, সংখ্যা আছে যাদের আগে সিম্বল আছে। ভালো করে বুঝবে, এক একটা সংখ্যা খুঁজবো যার আগে সিম্বল আছে কিন্তু পরে কোনো বর্ণ নেই। তো এরকম কোথায় আছে আমরা একটু কাউন্ট করব। আচ্ছা, এমন কোথায় আছে, এমন আমরা একটু ক্লিয়ার করি জায়গাটা, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে। আমরা সংখ্যা খুঁজবো, ধরো এই একটা সংখ্যা, তার আগে কিন্তু তোমার সিম্বল আছে, বাট পরে দেখো এখানে বর্ণ আছে, তাহলে এটা হবে না, এটা বাদ গেল। আর সংখ্যা কোথায়, 2 5, এখানে একটা সংখ্যা আছে। আচ্ছা, এই দেখো এই যে দুই, দুইয়ের আগে দেখো একটা সিম্বল আছে, এই যে আগে একটা সিম্বল আছে কিন্তু পরে কোনো লেটার নেই। হ্যাঁ তাই তো, পরে লেটার নেই, পরে আছে একটা নাম্বার। তাহলে আমরা এই যে একটা পেলাম এখন অবধি। আবার আমরা সংখ্যা কোথায় আছে, সংখ্যা খুঁজবো। সংখ্যা, এই দেখো তার আগে একটা লেটার দিয়ে দিচ্ছে, তাহলে তো হবে না, আগে সিম্বল থাকতে হবে, তাহলে এই সংখ্যাটা বাদ। আচ্ছা এখানে দেখি তো, এই যে 6, তার আগে দেখো আবার একটা লেটার রয়েছে, হবে না, সিম্বল থাকতে হবে। এই যে 8, তার আগে দেখো আবার সংখ্যা রয়েছে, হবে না। আচ্ছা এই যে 4, তার আগে কি লেটার রয়েছে, হবে না, সিম্বল থাকতে হবে। আর কি 4 আমরা বাদ দিলাম। এস, তার আগে দেখো 7-এর আগে এইচ রয়েছে, হবে না, কারণ আগে থাকতে হবে সিম্বল, পরে থাকতে হবে কি তোমার তুমি অন্য যে কোনো বলতে পারো, কারণ শুধু লেটার না থাকলে হবে। তাহলে আমরা কতগুলি পেলাম এরকম সংখ্যা, 80 পেলাম। সো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, খুব ঠান্ডা লেগে গেছে ভাই, যাই হোক একটু অ্যাডজাস্ট করো। কোশ্চেন নাম্বার 13 কি বলা হলো, যদি এক্স এর বাবা হন, সরি যদি যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন, এক্স ও ওয়াই যদি এর ভাই বোন, এর বোন বোন যদি ওয়াই, এখানে একটু ভুল বললাম মনে হয়, ওয়াই এর মা হন, এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, আচ্ছা, তবে নিচের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়? তাহলে এখানে তিনটে কেস কিন্তু সত্য হবে, একটা কেস কিন্তু সত্য নয়। আমরা এবার এক এক করে দেখব। তাহলে প্রথমে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এই যে বি জেড এর মা, তাহলে এখানে কি, এই যে বি যদি জেড এর মা হয়, এখানে একটু ডায়াগ্রাম করে নিলেও হয়, না হলেও সমস্যা নেই। কারণ দেখো আমরা আগে একটু বোঝানোর চেষ্টা করি। এ জেড এর মা, এখান থেকে আমি বলতে পারি যে এটা, কারণ কি বলতো, এটা কিন্তু আমরা জানি না যে বি কি সত্যি জেড এর মা, জানি না কেন, কারণ জেড শুধুমাত্র এক্স এর ভাই। এই দেখো জেড শুধুমাত্র এক্স এর ভাই, তাহলে কি করে হবে, এই যে জেড এক্স এর ভাই, তাহলে এটা তো ঠিক হচ্ছে না, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। তো এখানে যেহেতু কিন্তু বি কে জেডের মা হিসেবে কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, এখানে হয়নি।
আচ্ছা দেখছি তারপরের গুলো। বি হলো এ এর স্ত্রী, এটা কি হতে পারে? দেখো আমরা এটা নিশ্চিতভাবে জানি না, কারণ এ আর বি বিবাহিত কিনা। কারণ স্ত্রী তখনই তো হবে। এখানে দেখো তো এ আর বি এর সাথে কি কোনো সম্পর্ক আছে? এখানে কোনো সম্পর্ক তো সেটা মেনশন করে দেয়নি। তাহলে আমরা কি করে বলবো যে তারা সত্যি তারা স্ত্রী কিনা? এই রিলেশনে কিন্তু স্বামী স্ত্রীর কথা কিছু বলে দেয়নি। আবার বলেছে ওয়াই এক্স এর পুত্র। এবার বিষয় হচ্ছে যে এক্স আর ওয়াই ভাই বোন হতে পারে, কারণ দেখো এখানে বলে দিয়েছে এক্স জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এখানে ভাই বোনের একটা ব্যাপার রয়েছে। তাহলে এটা তো ভাই কোনোভাবেই মিল হবে না, এটা তো একদমই ভুল। এগুলো হতে পারে কিনা শিওর বলে দেয়নি, বাট এটা তো ডাইরেক্ট ভুল আমরা দেখতেই পাচ্ছি। আবার বি এর একটি কন্যা আছে। দেখো বি শুধুমাত্র ওয়াই এর মা হিসেবে নির্দেশ করেছে যে বি, এই বি কি ওয়াই এর মা। দেখো ওয়াই এর মা, তাহলে এটা ঠিকই আছে যে বি এর একটি কন্যা আছে, এটা ঠিক আছে, হতে পারে। বাট আমরা দেখলাম এই কন্ডিশনটা কিন্তু ম্যাথ একদমই করছে না, তাহলে আমরা ড্রয়িং বাদ দিয়েও কিন্তু এটা করতে পারি যে ওয়াই হলো জেড এর এক্স এর পুত্র। এটা কি করে হয়? দেখো এক্স জেড এবং ওয়াই এরা কি, এদের বলেছে যে এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তার মানে এদের দুজনের বোন হচ্ছে এটা, তাহলে এরাও তো ভাই বোনই হবে, তাই না? তাহলে সে ভাই ভাই হোক বোন বোন হোক, তাহলে এটা তো পুত্র, এই রিলেশনটাই ঠিক নয়, এটাই ভুল। তো এই ছিল আমাদের 2018 মেন্সের কোশ্চেন। তোমাদের কিরকম লাগলো একটু জানিও। তো এইভাবে আমি সমস্ত পিওয়াই কিউ রিজনিংটা কমপ্লিট করে দেব। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। চলো। হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এর রিজনিংয়ের সমস্ত কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করা যাক। আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে, প্রথমত একটি সিরিজ আমরা কিভাবে করব। দেখো সবার প্রথমে তোমাকে লজিক খুঁজে বের করতে হবে। ওকে, তো আমরা একটু লিখে নেব। কি আছে? বি জি, তাই তো? তারপরে হচ্ছে এ এইচ, দেন ডিই, তারপরে কি হবে আমরা বের করব। তো লজিক দেখো, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই এ থেকে বি হয়েছে, রাইট? আবার জি থেকে এইচ হয়েছে। তাহলে এখানেও যদি সেম কনসেপ্ট আমরা কাজে লাগাই, দেখো এখানে ডি আছে, তাই না? তাহলে এই দিক থেকে যদি আমরা একই ফরম্যাটে করি, তাহলে এটা সি হওয়া উচিত। দেখো সি তারপরে ডি হয়েছে। আবার এটা তাহলে কি হবে? ই আছে, ই থেকে তাহলে এটা এফ হবে, রাইট? তাহলে আমাদের পরবর্তী যে লেটার কি কি? সি এফ কোথায় আছে? অপশন ডিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করে জানাবে, কেমন? এর পরের কোশ্চেনটি হচ্ছে কোডিং ডিকোডিং থেকে। কোডিং ডিকোডিং করার সব থেকে সহজ উপায় হচ্ছে ওরা যে কোড দিয়ে দেবে সেটা তুমি নিচে নিচে লিখে নাও। যেমন একটি নির্দিষ্ট কোডে ফলোয়ারের কোড ওরা বলে দিয়েছে, তাহলে একই লজিক অনুযায়ী এর কোড কি হবে আমরা বের করব। তো চলো প্রথমে আমরা লিখে নিলাম ফ্লোয়ার, এফ এল ও ডব্লিউ ই আর, এর কোড কি আছে? যা আছে আমরা লিখব ইউ ও এল, ওকে, ডি ভি আই। দেন ওরা জানতে চেয়েছে এফ এম আর জে এফ ভি, এর কোড কি হবে। এবার আমরা এখানে একটু লজিক খুঁজে বের করতে হবে। দেখো আমরা এই যে অপোজিট লেটার হয় না, প্রত্যেকটা আমরা জানি যে লেটারগুলো রয়েছে প্রত্যেকের কিন্তু একটা ভ্যালু রয়েছে, তাই না? তাদের প্লেস ভ্যালু রয়েছে। তো আমরা এই এফ এর অপোজিটেই থাকে কিন্তু ইউ, এল এর অপোজিটে থাকে ও, আবার ওই ও এর অপোজিটেই তো এল থাকে। কিভাবে? তোমরা যারা বুঝতে পারছো না তাদেরকে একটু দেখিয়ে দিই। ধরো এ বি সি ডি, সরি, উফ, এক্সট্রিমলি সরি, ভুল লিখে ফেললাম। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এরপরে আমরা এখানটা লিখি এন, তাই না? এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। এই দেখো এই যে অপোজিট লেটারের যে কথাটা বা কনসেপ্টটা বললাম, দেখো এর অপোজিটে জেড বা জেড এর অপোজিটে এ, তুমি যে দুটো ভাবেই বলতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এবার তুমি দেখো প্রথম যে কোডটি দেওয়া আছে এখানে অপোজিট, এল এর অপোজিটে দেখো ও আছে, দেখো ডব্লিউ তার অপোজিটে ডি আছে, রাইট? তো এইভাবে অপোজিট লেটারগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখবো এই যে এফ, এফ এর অপোজিটে তো ইউ আছে, আমরা ইউ লিখবো। এই যে এম, এই এম তার অপোজিটে কে আছে? এন আছে, তুমি এন লিখে দাও।
এই যে আর, আর এর অপোজিটে কে আছে? এই দেখো আর এর অপোজিটে জে আছে, তুমি জে লিখে দাও। আবার জে এর অপোজিটে কিন্তু আরই আছে। এফ, এফ এর অপোজিটে ইউ আছে। আর ভি এর অপোজিটে কি? দেখো এই যে ভি এর অপোজিটে ই আছে, ই। তাহলে এখানে আমরা কিন্তু আমাদের কোড পেয়ে গেছি। কি হবে? ইউএন জে কোথায় আছে? এবার আমরা একটু অপশানের দিকে দেখব। ইউ দিয়ে তো একমাত্র অপশান সি তে আছে। একটু গন্ডগোল হয়েছে মনে হয়। ইউএন, সরি এটা আর তো, কিছু একটা মিস্টেক হয়েছে। ইউ, প্রথমে তো ইউ দিয়েই শুরু হচ্ছে, এটা ঠিক আছে। ইউ দিয়ে আমাদের উত্তর এটাই আসবে, কারণ দেখো এখানে হয়তো কিছু একটা ভুল করেছি, আমরা দেখে নিচ্ছি। এটা কি জে আছে? হ্যাঁ এটা জে। তাহলে জে এর অপোজিটে কিউ, সরি এটা কিউ হবে। ওকে, এটা ভুল করেছিলাম ভাই, কিউ। তাহলে আমাদের উত্তর কিন্তু এসে গেছে। ওকে, অপশান সি হয়ে যাবে আমাদের 2 নম্বর কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, একটা ম্যাথমেটিক্যাল অপারেশন বা সিম্বল অ্যান্ড নোটেশন অধ্যায় বা চ্যাপ্টারের মধ্যে থাকে। এই কোশ্চেনগুলো আমরা বদমাশ রুল অ্যাপ্লাই করে করি। কি বলা হয়েছে? যদি প্লাসের অর্থ হয় মাইনাস, মাইনাসের অর্থ হয় গুণ, ভাগের অর্থ হয় প্লাস এবং গুণের অর্থ হয় ভাগ, তাহলে এই যে ইকুয়েশনটা রয়েছে এটাকে সলভ করতে হবে। তার মানে কি এই সিম্বলগুলো তোমাকে পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। তো আমি প্রথমে 10 লিখলাম। এই যে গুণ আছে না, তো কোশ্চেনে তো বলে দিয়েছে তোমাকে যে ওই ইনটু, এটাকে তুমি ডিভাইডেড লিখবে। সো তুমি এখানে ডিভাইডেড লেখো 5। যেখানে যে ডিভাইডেড রয়েছে, ভাগ রয়েছে, ভাগকে করতে হবে প্লাস, তুমি এখানটায় করে দাও প্লাস। আচ্ছা 3, এই যে মাইনাস, মাইনাসকে করতে বলেছে ওরা গুণ, তুমি করে দাও এখানে গুণ। আচ্ছা এই যে প্লাস, প্লাসকে করে দাও তুমি এখানে মাইনাস, তুমি এখানে করে দাও। এবার ক্যালকুলেশন করো, তোমার উত্তর চলে আসবে। আমরা প্রথমে কিসের কাজ করি? ভাগের কাজ করি। তাহলে 10কে তুমি 5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। আমরা পরের কাজটা করে দিই, 3 দুগুণে কত হবে? 6 হবে, -3, রাইট? এবার আমরা কি করব? 6 আর 2 8, 8 থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 থাকে। তো আমাদের অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, সমস্ত প্রিভিয়াস ইয়ারটাকেই কিন্তু আমি কমপ্লিট করব। প্রথমে মেন্স ধরেছি, তারপরে প্রিলি টোটালটাই কভার করব, যাতে 2024-এর কনস্টেবল এবং এসএ এর জন্য তোমাদের রিজনিংয়ে কোনো সমস্যা না হয়, তোমরা ফুল স্কোর করতে পারো। তোমরা এই পিওয়াই কিউগুলো করলে বুঝতে পারবে কোন অধ্যায় থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে। এই বিষয়গুলো তোমরা কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, পরের যে কোশ্চেন দেখো, বেমানান শব্দটি চিহ্নিত করো, মানে কি? অড, এই চারটের মধ্যে কোনটা অড তোমাকে বের করতে হবে। তাহলে কিভাবে তুমি বের করবে? সবার প্রথমে যদি আমরা একটু দেখি, দেখো 98, 72, 120 এবং 108। দেখো প্রত্যেকটা সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা এখানে, তাই না? তাহলে এই বেমানান যখন কোনো সংখ্যা দেবে, এখানে কি কি জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে? যে এখানে সংখ্যাগুলো জোড় বিজোড় এটা হতে পারে, সংখ্যাগুলি মৌলিক সংখ্যা কিনা এরকম কনসেপ্ট দিয়ে থাকতে পারে। আবার কি, যে এই সংখ্যাগুলোকে এমন কোনো একটি সংখ্যা আছে যা দ্বারা হয়তো ডিভাইডেড করা যায় না, ভাগ করা, মানে ডিভিজিবিলিটি রুলসও এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমরা এই রুলসগুলি এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি বলা হলো? কখনো এটা দেখবে যে সংখ্যাগুলি মৌলিক সংখ্যা কিনা, এটাও দেখতে হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? দেখো, যেমন সবার প্রথমে এই যে 72, তাই তো? এই 72-এর যদি আমরা ফ্যাক্টর নেই, বা 120 বা 108 বা এই যে 98, এই সংখ্যাগুলোর মধ্যে একমাত্র এখানে অড হবে 92। এবার তুমি বলে স্যার আপনি কি করে বুঝলেন? দেখো, একদম কমন একটা সেন্স। আমি এই যে তিনটি সংখ্যার যদি গসাগু নির্ণয় করি, এদের গসাগু যা আসবে, এদের আমি গসাগু করব। কত আসবে? মিনিমাম ধরো এদের গসাগু 12, 12, 12, ইয়েস, আমি এদের গসাগু 12 করতে পারি। তাহলে এবার বলবো আমি 12 দিয়ে 72-কে ভাগ করা যায়, 12 দিয়ে একে ভাগ করা যায়, 12 দিয়ে একে ভাগ করা যায়, রাইট? কিন্তু 12 দিয়ে তো অপশন এ, একে ভাগ করা যায় না। তারপরে কি আমরা বিভাজ্যতা রুলসটাকে অ্যাপ্লাই করলাম, যে আমি একটু আগে বললাম কখনো প্রাইম নাম্বার দিয়ে দিতে পারে, যে দেখবে 3টি প্রাইম নাম্বার থাকে বা একটি প্রাইম নাম্বার থাকে, এই কনসেপ্টগুলো থাকে। আবার আমরা এখানে কি করলাম? বিভাজ্যতা, যে এমন একটি সংখ্যা দিয়ে দেখলাম যে 3টাকে ভাগ করা যায় কিন্তু একটি সংখ্যা ভাগ করা যায় না, আমরা তাকে অড বলতেই পারি। পরের কোশ্চেন দেখো, আবার একটা লজিক্যালি কোশ্চেন। 35-এর সাথে যদি আমরা 48 যোগ করি তাহলে নাকি 40 হয়। আবার 23-এর সাথে 34 যোগ করলে 24 হয়। 25-এর সাথে 24 যোগ করলে 26 হয়। তাহলে ওরা জানতে চেয়েছে যে 24-এর সাথে 21 যোগ করলে কত হবে। লজিক খুঁজে বের করতে হবে। দেখো, সবার প্রথমে তুমি একটা কাজ করো, এই প্রত্যেকটা ডিজিটকে যদি যোগ করি আমরা, ধরো এইভাবে বলতে চেয়েছি 3, 5, 4, 8, কত হয় বলো তো?
তুমি বলবে 8 আর 4 12, 12 আর 5 17 আর 3 20। দেখো 20 পেলাম, তার সাথে 2 গুণ করলে কিন্তু 40 হয়। আবার একই রকম ভাবে আমরা এটা একটু চেক করব, দেখো এটা যোগ করলে কত হয়। এই যে 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4, তাহলে যোগ করলে 4 আর 3 7 এর 3 10 আর 2 12। দেখো এই যে 12 ইন্টু 2, তার মানে কি আমরা প্রত্যেকটা ডিজিটকে যোগ করব, তার সাথে 2 গুণ করে দেবো, আমাদের উত্তর চলে আসবে। তো এটা যোগ করো, 1 4 2 1, তাহলে যোগ করলে কত হবে, 4 আর 1 5 আর 2 7 আর 1 8, তার সাথে ইন্টু করো 2, 8 দুগুণে 16, এই যে অপশান ডি হয়ে যাবে আমাদের অপশন উত্তর। ওকে, সরি। পরের কোশ্চেন দেখো, এটাও খুব সহজ, কোডিং ডিকোডিং থেকেই। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা অনুযায়ী 256 এর অর্থ হলো ইউ আর গুড, 637 এর অর্থ হলো উই আর ব্যাড, 358 এর অর্থ হলো গুড অ্যান্ড ব্যাড। তাহলে অ্যান্ড এর সংকেত কি হবে, কিভাবে করবে, দেখো যে প্যাটার্ন বলছি, যে ফরম্যাট বলছি, ঠিক এইভাবেই করবে, এরকম লিখে নেবে। এর যে কোড আছে, কি বলে দিয়েছে ওরা, ইউ আর গুড। ওকে, এইভাবে নিচে নিচে লিখে নেবে। আবার বলে দিয়েছে 637 এর কোড হলো উই আর ব্যাড। ওকে, আবার 358 এর কোড কি দিয়েছে, গুড অ্যান্ড ব্যাড। এবার তোমাদের সুবিধার্থে আমি একটু নাম্বারিং যদি করি, সে এটাকে 1 নাম্বার করলাম, এটাকে 2 নাম্বার করলাম, এটাকে 3 নাম্বার করলাম, ঠিক আছে, এটাকে 2 নাম্বার। তাহলে এই 1 নাম্বারের মধ্যে এটাকেও আমরা এই পাশেও যদি নাম্বারটা দেই, তোমাদের বোঝাতে সুবিধা হবে। রো কলম আমি বলছি না, এইভাবে যদি বলি এদিকে এক এদিকে এক, আমরা দেখবো কমন কি আছে, রাইট। তবে মনে রাখবে, ধরো এখানে আমাদের অ্যান্ড এর সংকেত চেয়েছে, তাহলে অ্যান্ড আছে এখানে, এই যে, তাহলে 3 নাম্বারে আছে অ্যান্ড, তার কোড এই 3 নাম্বারেই থাকবে, কিন্তু এই 3 নাম্বারে। তার মানে এটা নয় যে এখানে মিডিলে আছে তাই আমি এখানে মিডিল সংখ্যা নেব, এটা কিন্তু নয়। রুলস দেখো, সবার প্রথমে আমরা কমন খুঁজবো। কি কমন খুঁজবো, দেখো এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে কি কমন পেলাম আমরা, 6 কমন। এই যে 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে 6 কমন, এটা হচ্ছে নাম্বারের দিকে। এবার ওয়ার্ডের দিকে দেখো তো কি কমন আছে, 1 আর 2 এর মধ্যে কি কি ওয়ার্ড কমন, তুমি বলবে স্যার আর কমন, আর হচ্ছে এই যে আর কমন, রাইট, আমরা কমন নিলাম। এবার আবার আমি দেখবো আর কি কমন যাচ্ছে, দেখো এই যে আমার 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে 3 কমন, এখানে 2 আর 3 এর মধ্যে দেখো এই যে ব্যাট কমন, এই যে ব্যাট কমন, আচ্ছা এটা তো পেলাম। এবার আমরা আরেকটা দেখি, এখানে তোমার এই যে কি আর কি কমন নেব, আর কি কমন যাচ্ছে, দেখো আমরা তো এখানে কমন নিলাম 5, আচ্ছা 5 কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানটায় আমরা এই যে 5 কমন নিলাম, এখানে আমরা 5 কমন নিলাম, কোথা থেকে, 1 আর 3 থেকে। তাহলে 1 আর 3 এর মধ্যে কি কমন, এই দেখো গুড কমন, দেখো এই যে গুড কমন, রাইট। তাহলে আমাদের দরকার কি, দরকার হচ্ছে অ্যান্ড এর কোড কি হবে, এই দেখো এইটা এসে এসে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। তা এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, কখনো কিন্তু এগুলো যে এটা মিডিলে আছে তাই আমি মিডিল সংখ্যা নেব, ঠিক আছে, এরকম কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, পরের কোশ্চেন। এবারে কোশ্চেন দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট কিভাবে করব আমরা। রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এবং গীতা একটি সারিতে বসে আছে। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি, এটা কিন্তু সার্কুলার নয়, মানে সার্কেল নয় আর কি। ওকে, তো গীতা দীনেশের পাশে বসে নেই, তারা দুজন পাশাপাশি থাকবে না। আচ্ছা, সুরেশ রাজুর পাশে নেই। ওকে, মহেশ রাজুর পাশে থাকবে, গীতা সুরেশের পাশে নেই। তাদের তাহলে কিভাবে তারা থাকবে, এবার এটা তোমাকে এক এক করে করতে হবে। দেখো একটু ভালো করে যদি বুঝে করতে পারো, তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে কি বলেছি, রাজু বসে আছে কোথায়, এই যে রাজু কোথায় গেল আমাদের, এই যে প্রথম কি, দীনেশের পাশে নেই, রাজুর পাশে নেই, মহেশ রাজুর পাশে, এই যে যারা পাশাপাশি আছে আমি এই জায়গা থেকে শুরু করছি, তাহলে এই দুজন কিন্তু পাশে। আমরা রাজু কোথায় বসবে আমরা জানি না। এবার দেখো আমি যদি এই রাজু আর মহেশ কিরকম পাশাপাশি লিখে দিই, তাহলে কিন্তু গল্প শেষ। এবার এখানেও একটা কথা আছে যে আগে তো আমি রাজু লিখলাম তারপরে মহেশ, এটা তো কোথাও মেনশন করে দেয়নি। এটাও তো হতে পারতো যে আগে মহেশ তারপরে রাজু, তো আমি কিন্তু কনফার্ম না, ঠিক আছে আমরা এইভাবে লিখলাম। এরপরে দেখো আবার আমরা এখান থেকে একটু সাজানোর চেষ্টা করব, যে রাজুর কি বলেছে,
সুরেশ রাজুর পাশে নেই, তার মানে এই যে রাজু, তাই তো, এই রাজুর পাশে, এই পাশে হোক বা এই পাশে হোক, এখানে কিন্তু সুরেশ থাকবে না। এই আমাদের সুরেশবাবু কিন্তু এর পাশে থাকবে না। ওকে, আর কে থাকবে না? এই যে মহেশ রাজুর পাশে, এটা ঠিক আছে। আর মহেশ রাজু দিয়ে কিছু আছে? গীতা দীনেশ, না আর কিছু নেই, রাজুর পাশে নেই, মহেশ রাজুর পাশে পাশে নেই। তাহলে ও আচ্ছা, মহেশ রাজুর পাশে আছে। আচ্ছা, আর কি বলা হয়েছে? গীতা দীনেশের পাশে। আচ্ছা, বাকিরা তো নেই। এবার দেখো, এবার সুরেশ এবং গীতাকে অবশ্যই প্রথম এবং পঞ্চম স্থানে যদি আমরা বসিয়ে দিই, দেখো ওরা তো টোটাল 5 জন, তাহলে এই দুইজন তো ঠিক আছে, তাহলে বাকি যে আর 3টে প্লেস কোথায় হতে পারে? ধরো এই যে 3টে হলো, আর দুটো, টোটাল তো 5 জন। তাহলে আমরা যদি এইভাবে করি, ধরো এটা রাজু, এটা মহেশ, আমি দিনেশ কোথায় আছে দেখো, গীতা দিনেশের পাশে বসে নেই, তাহলে গীতাকে যদি আমি অন্য পাশে দিয়ে দিই, চলো গীতাকে আমি এখানটায় দিয়ে দিচ্ছি। দেখো, তুমি এই পাশেও দিতে পারো, এই পাশে, কারণ ওদের পাশাপাশি রাখা যাবে না। যে গীতা আর দিনেশ পাশে নেই, তাহলে এখানে যদি আমি গীতা দেই, তাহলে এখানে দিতে হবে দিনেশ, বা এখানে যদি আমি গীতা দিই, তাহলে এখানে দিতে হবে দিনেশ, কারণ এখনো কনফার্ম নয় কে কোথায়। আচ্ছা, আর কি বলেছে? সুরেশ রাজুর পাশে নেই। আচ্ছা, সুরেশ কিন্তু রাজুর পাশে নেই। আচ্ছা, পাশে নেই, তাহলে এক কাজ করো, সুরেশকে তুমি এখানে বসিয়ে দাও। সুরেশ তাহলে তুমি কোথায় বসিয়ে দেবে? এখানে বসিয়ে দাও, বা এই পাশে বসাতে পারো, এতে সমস্যা নেই। দেখছি কিভাবে হচ্ছে। সুরেশ, এবার ওরা জানতে চেয়েছে, ও আচ্ছা, তাদের কিভাবে তারা বুঝবে? ও তাহলে এখানে কিন্তু আমাকে হেল্প করে দিয়েছে, যে প্রথমে কি সুরেশ বসবে? আচ্ছা, সুরেশ যদি বসে তারপরে তো দিনেশের থাকা উচিত, তাহলে তো এটা হবে না, এটা কিন্তু হবে না। তাহলে দেখবো এটা গীতা রাজু মহেশ দিনেশ সুরেশ আসে কিনা। এ তো এটা নেই। এই যে গীতা রাজু মহেশ দিনেশ সুরেশ, আমরা কিন্তু এখান থেকে এটাকে উত্তর করে দিতে পারি, ঠিক আছে, কারণ এটা তো হলো না, অপশানে কিন্তু মিলেনি, তাহলে এটা আমাদের এখানে বাদ চলে গেছে, আমরা উত্তর পেয়ে গেছি। পরের কোশ্চেন দেখো, আবার একটা সিরিজের কোশ্চেন রয়েছে। 2 থেকে 98 হয়েছে, তারপর সরি 9 হয়েছে, তারপর 28 হলো, এরপর কি হবে? দেখো, এই যে 2 থেকে 9 হয়েছে, কিভাবে হয়েছে? আমরা এইভাবে কি করতে পারি? 2, তাই তো, যদি এই 2-এর কিউব করা হয়, 2-এর কিউব 8 প্লাস 1, তবে কিন্তু 9 হয়। তাহলে এই 9 থেকে 28 কিভাবে এসছে বলো তো? আচ্ছা, আমরা যদি এইভাবে করি, যে 3-এর কিউব 27 প্লাস 1, তাহলে দেখো এই 28 চলে এসে, তাহলে এর পরেরটা কি হবে? আমরা যদি 4-এর কিউব করি প্লাস 1 করি, তাহলে 4-এর কিউব 64, আর একে দেখো 65 হয়ে যাচ্ছে। তোমরা বলবে স্যার তাহলে এই 2টা কি করে এসে? দেখো, 1-এর কিউব প্লাস 1 করো, তবে কিন্তু 2 হয়। দেখো, প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, তাহলে এখানে এটা 4-এর কিউব, সো অপশন সি হয়ে যাবে। পরের কোশ্চেন, সিরিজ থেকে আমরা দেখলাম বেশ ভালোই কোশ্চেন থাকছে, তো আমরা দেখে নিচ্ছি কোশ্চেন। প্রশ্নবোধক স্থানে কি বুঝবে, এখানটায় কি বুঝবে? তোমাকে প্রথমে লজিক খুঁজে বের করতে হবে। দেখো, ই আছে, তাই তো, ই এর পরে কি আছে? ই, আচ্ছা, আই, এটা ও। একটা জিনিস লক্ষ্য করো, ওই প্রত্যেকটাই কিন্তু ভায়েল রয়েছে, রাইট? ই, আই, ও, তাহলে লজিক অনুযায়ী তারপরেরটা তো আমি ইউ বসাতেই পারি, এটাও তো একটা ভায়েল। আচ্ছা, বি করেছে, বি আর সি পরপর। আচ্ছা, ই, এফ আর জি পরপর, ওকে। জে আর কে পরপর, মানে পরপর দুটো লেটার কোথায় আছে দেখি তো। টি আর সি, এটা তো পরপর নেই। এম আর এন, ইয়েস, এম আর এন পেয়েছি। দেখো, পি আর কিউ, বাট এখানে ইউ নেই, তাহলে এটা হবে না। এস আর এক্স তো প্রশ্নে আসছে না, আমরা এখান থেকে কিন্তু এই লজিক অনুযায়ী কি ইউ এম এন বসিয়ে দিতে পারি। তাহলে দেখো, এখানে নতুন একটা কনসেপ্ট আমরা পেলাম, যে কখনো কখনো ভায়েলের কনসেপ্টও দিয়েও কিন্তু অঙ্ক করা যেতে পারে, সরি রিজনিং করা যেতে পারে। পরের কোশ্চেন দেখো, পি কিউ এর থেকে বেটে নয় কিন্তু আর এর থেকে লম্বা। আচ্ছা, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, এবং ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা, তাহলে কে সব থেকে বেশি বেটে? তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে পি কিউ এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে আমি 1 নাম্বার এটাকে যদি সাজাই কিভাবে হবে? পি কিউ এর থেকে বেটে, তাহলে পি কিউ এর থেকে বেটে, তার মানে আগে কিউ বসবে, তারপরে কি হবে? পি হবে। আর কি বলেছে? কিন্তু আর এর থেকে লম্বা, তো আমি তারপরে বসিয়ে দিলাম আর, 1 নাম্বার। দ্বিতীয়ত, এস পি এর থেকে বেটে কিন্তু আর এর থেকে লম্বা, আমরা 2 নাম্বার অনুযায়ী যদি বসে,
এস পি এর থেকে বেটে, তার মানে কে বড় হবে? পি বড় হবে। তাহলে তারপরে এস কিন্তু আর এর থেকে লম্বা, তাহলে আমি এখানটায় আর বসিয়ে দিলাম। আবার 3 নম্বর, ইউ কিউ এর থেকে বেটে কিন্তু পি এর থেকে লম্বা। তারপর আমরা তিনটাকে সাজাবো কি, কিউ ইউ কিউ এর থেকে বেটে, তাহলে আগে আমরা কিউ লিখলাম, কার থেকে বেটে? ইউ এর থেকে বেটে, তারপরে কি পি এর থেকে লম্বা, আমরা তিনটেকে বসালাম। এবার যদি তিনটেকে আমরা একত্রে করি, আমরা যদি একটু সাজিয়ে নেই, কিরকম হবে? দেখো এখানে পি আছে, তাই তো? পি, এদের মাঝখানে কিন্তু একটা ইউ ঢুকে গেছে। দেখো এই যে পি আর ইউ, দেখো এই যে পি আর কিউ, সরি পি আর কিউ তার মাঝে কিন্তু ইউটা চলে এসে। আবার দেখো ভাই, এখানে যে আর পি তার মাঝে কিন্তু এসটা চলে এসে, তা আমরা মাঝে মাঝে জাস্ট পুট করে দেবো, তাহলে কিন্তু আমাদের উত্তরটা এসে যাবে। আমরা এখানটায় কিউ রাখলাম, ঠিক আছে? তাহলে মাঝে কে কাকে পুট করবো? এই যে এখানটায় আমরা এই ইউকে পুট করে দিচ্ছি, ইউটা। তাহলে ইউ যদি পুট করে দাও, তারপরে কি থাকছে তোমার? এই পি যেরকম আছে এরকম থাকবে। আচ্ছা, আর এদের মাঝখানে কে ঢুকে যাচ্ছে? এ দেখো এদের মাঝখানে ঢুকে যাচ্ছে এস, রাইট? এই যে পি আর আর এর মাঝখানে এস ঢুকে যাচ্ছে, তাহলে পি আমরা বসিয়ে দিলাম, মাঝখানে এস বসিয়ে দাও। এই দেখো তুমি এবার মিলে গেছে টোটালটা, জাস্ট কি তিনটেকে আমরা একত্রে করে দিলাম। ওরা চেয়েছে কে সব থেকে বেশি বেটে, সব থেকে বেশি বেটে তো এখানে আর সব থেকে বেশি লম্বা কে? এই যে কিউ। তো এখানে বেটে চেয়েছে, মানে কে সব থেকে হাইটে শর্ট, তো এখানে আর হয়ে যাবে উত্তর। ওকে, পরের একটা কোশ্চেন, ব্লাড রিলেশন থেকেও দেখো একটা কোশ্চেন প্রায় থাকছে। এ হলো সি এর বাবা, চলো আমরা একটু ড্রয়িং করে নিই। এ হলো সি এর বাবা, এ বাবা কার বাবা? সি এর বাবা, তাহলে সি কোথায় থাকবে? সি নিচে থাকবে। আচ্ছা, সি এর বাবা। ডি হলো বি এর পুত্র, ডি হলো বি এর পুত্র, তো বি নিচে উপরে থাকবে, ডি নিচে থাকবে। আচ্ছা, পুত্র। আবার ই হলো এ এর ভাই, তাহলে এ যে এ তার ভাই, তাহলে ভাইকে কোথায় রাখবে? আচ্ছা, ই, ভাইকে তো আমরা পাশাপাশি রাখবো, এর যখন ভাই, তো চলো আমরা এর পাশে করে দিলাম ই, এরা হলো ভাই। ওকে, আবার বলা হয়েছে সি ডি এর বোন, এই যে সি আর ডি নাকি ভাই বোন। ওকে ফাইন, ঠিক আছে। দেখো একটা জিনিস ভাই, এই যে ডি আর বি, এর এর যদি ছেলে হয়, এই যে ডি হলো বি এর ছেলে, বি এর ছেলে, তাহলে নিশ্চয়ই এর এই, এটা আবার কি বলেছে? এর বোন। তাহলে এরা যদি এর বোন হয়, এর যদি বোন হয়, এর যদি বোন হয়, তাহলে এটা এর মেয়ে হবে, এর মেয়ে হবে, রাইট? এর মেয়ে হবে, এর মেয়ে হবে। আবার এখানে কি বলেছে? সি কে, এর কি? এ হলো সি এর বাবা, আবার এর বাবা, সি এর বাবা এটা। তাহলে এরা দুজনের, এদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, কারণ এরা স্বামী স্ত্রী হবে, তবেই তো এটা ছেলে এটা মেয়ে। এবং এটা কি? এটা এখানে একটা ফিমেল আসবে, একটা মেল আসবে, তাহলে এবার মেয়েকে ছেলেকে এটা বুঝতে হবে। কিন্তু এখানে সম্পর্কটা কার চেয়েছে আগে সেটা দেখবো, বি এর সাথে ই এর। তাহলে এই বি এর সাথে এই ই এর সম্পর্ক চেয়েছে। দেখো এ আর ই কি, এখানে কোথায় আছে এ আর ই? দেখো এরা ভাই, এই যে এ আর ই যদি ভাই হয়, তাহলে এরা যদি ভাই ভাই হয়, তাহলে এটা, এটা কি? এটা মেল না ফিমেল, এটা তোমাকে দেখতে হবে। এটা মেল না ফিমেল বুঝলে তুমি উত্তর পেয়ে যাবে। এবার এই দুজনের মধ্যে ওরা সম্পর্কটা চেয়েছে, তা আমরা একটু অপশনের দিকে লক্ষ্য করব। এখানে বোন দিয়েছে, দেখো এই দুইজন, এরা দুইজন ভাই বোন, এ আর ই ভাই বোন। আবার এ আর বি হাজব্যান্ড ওয়াইফ, কে হাজব্যান্ড কে ওয়াইফ এখনো কিন্তু আমরা জানি না। এবার দেখো ভালো করে বুঝবে, এই দুইজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, রাইট? তাহলে এটা তো কখনই তার তোমার এই যে বোন হতে পারে না। বি আর ই কি করে বোন হবে? বি আর ই এরা তো ভাই বোন হতে পারে না, কখনই হতে পারে না। এরা হাজব্যান্ড ওয়াইফ, তার মানে কি? যদি সে এটা যদি হাজব্যান্ড হয়, তাহলে এটা ওয়াইফ, ওয়াইফের ভাই, তার মানে শালা হবে। আর এটা যদি তোমার এখানে কি শালা আছে? দেখো নেই। আর যদি এটা তোমার ফিমেল হয়, অর্থাৎ ওয়াইফ হয়, তাহলে এটা কি হবে? এটা হাজবেন্ড, তাহলে হাজবেন্ডের ভাই, তাহলে আমরা তাকে কি বলা হয়? দেওর। দেখো তার উল্টোটা রয়েছে, যে বৌদি, বৌদিটা কিন্তু এখানে রয়েছে, কারণ ই এর সাথে বি এর সঙ্গে ই এর সম্পর্ক, তাহলে ই এর কি হয়? বি, ই এর বৌদি হবে, ই এর বৌদি হবে, তাই না? কারণ এর হাজবেন্ড, হাজবেন্ডের ভাই, তাহলে কি দেওর, তার মানে কি ই এর কি হবে? ই এর বৌদি হবে। তো এখান থেকে আমরা অপশান এ উত্তর করতে পারি। তো এই ছিল আমাদের কনস্টেবল 2019-এর মেইনসের রিজনিং এর কোশ্চেন। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। চলো, হ্যালো স্টুডেন্টস, এখন আমি আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবল মেইনস 2020-র রিজনিং এর প্রশ্ন নিয়ে। তো এর আগে আমি 2018 এবং 19-এর মেন্সের রিজনিংটাও কিন্তু সলভ করে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে।
তো চলো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেন আছে কি সিম্বল অ্যান্ড নোটেশন থেকে। খুব সহজ একটা কোশ্চেন, মানে অধ্যায় বলা যায়। এই চ্যাপ্টার থেকে কিন্তু যে কোশ্চেন আসুক আমরা ইজিলি নাম্বারটা ক্যারি করতে পারবো। তো পিওয়াই কিউগুলো দেখো, ওই যে আগে মেন্স দিয়ে শুরু করলাম, কারণ প্রিলি বলো মেন্স বলো সিলেবাসটা তো একই থাকছে, তাই না? তো কোশ্চেনগুলো ভালো করে দেখো যে কোন চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসছে, এই বিষয়টাকে ভালো করে দেখো। এরপরে প্রিলির কোশ্চেনও সলভ করে দেবো, কারণ 24-এর জন্য প্রিপারেশনটা সেইভাবে আমাদের নিতে হবে। কেমন? দেখো বলা হয়েছে যদি গুণকে আমরা ইকুয়াল টু এবং সরি গুণকে যদি আমরা প্লাস বলে থাকি, বা ভাগকে যদি আমরা ইনটু হিসাবে বলি, প্লাসকে আমরা মাইনাস হিসাবে বলি, বা মাইনাসকে ডিভাইডেড হিসাবে বলি, তাহলে এই যে একটা ইকুয়েশন রয়েছে এটা সলভ করলে এর ভ্যালুটা কত হবে। তো সবার প্রথমে আমি লিখে নিলাম 21 অ্যাকর্ডিং টু কোশ্চেন। এই যে প্লাস প্লাস থাকলে কি, প্লাস থাকলে আমরা মাইনাস করব, আমরা করে দিলাম। এই যে মাইনাস মাইনাস থাকলে কি করতে হয়, ডিভাইডেড, আমরা করে দিলাম। ইনটু থাকলে কি করতে হয়, প্লাস করতে হয়, আমরা ইনটুকে প্লাস করলাম। ডিভাইডেডকে কি করতে হয়, ইনটু করতে হয়। অর্থাৎ জাস্ট তুমি সাইনটাকে চেঞ্জ করবে, আর কিছুই না। এবার আমরা জানি বদমাস রুল অনুযায়ী প্রথমে ভাগের কাজটা করতে হয়। তো চলো আমরা ভাগের কাজটা করে নেব। 36কে 12 দিয়ে ভাগ করলে 3 × 12 = 36, আর গুণের কাজটা করলে 4 × 8 = 32। তাহলে কত হবে? তুমি 32 আর 21 যদি আমরা যোগ করি, 2 আর 1 3, 53, তার থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে আমাদের 50। তো দেখো এই একটা নাম্বার কিন্তু আমি খুব সহজে পেয়ে যেতে পারি, এখানে আমার বুদ্ধি খরচের কোনো দরকার নেই, শুধুমাত্র বদমাস রুলটাকে অ্যাপ্লাই করতে জানলেই হয়ে যাবে। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের বর্ণ সারিটিতে পরবর্তী বর্ণটি কি হবে। দেখো এই যে একটি সিরিজ টাইপের বলতে পারো, এর পরের বর্ণটা কি হবে আমরা বের করবো। তবে এটা খুবই সহজ। দেখো একটা জিনিস, প্রথমে রয়েছে বি, তারপরে রয়েছে আবার বি সি, তারপরে দেখো বি সি ডি, তার মানে ব্রেকটা এরকম ভাবে হচ্ছে, প্রথমে বি, তারপরে বি আর সি, মানে একটা করে লেটার অ্যাড হচ্ছে। দেখো বি সি ডি, প্রথম থেকে একটা করে লেটার অ্যাড হবে, বি সি ডি ই, আবার বি সি ডি ই এফ, দেখো একটা করে লেটারই, দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে নিউ অ্যাড হচ্ছে। তাহলে এফ এর পরে এটা জি হবে, তাহলে এখানে জি আছে, তারপরেটা নিশ্চয় কি হবে, এইস হবে, এইস। তাহলে আমরা এখান থেকে অপশন বি উত্তর করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের কোশ্চেন, দেখো একটা সিরিজের কোশ্চেন রয়েছে, কি 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 10, 10 থেকে 16, 16 থেকে 24, তাই তো? আমি একটু লিখে নেব, 4 থেকে 6 থেকে 10, 16 আর 24। লজিকটা খুঁজে বের করতে হয় সিরিজ করতে গেলে, এর কিন্তু নির্দিষ্ট কোনো রুলস নেই। আচ্ছা দেখো, আমি যদি এই 6 থেকে উম, আচ্ছা এটা এখানে কত হয়েছে দেখি। প্রথমত 2 যোগ করেছি, এখানে আমরা 4 যোগ করেছি, এখানে আমরা 6 যোগ করেছি, এখানে আমরা কত হবে, 8 যোগ করেছি। তাহলে এখানে আমরা কত যোগ করব, এখানে আমরা 10 যোগ করব। তাহলে 10 যোগ করলে কত হবে, 24 আর 10-এ কত হয়ে যাচ্ছে, 34। খুবই সহজ একটা সিরিজ পড়েছে। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। দেখো কোশ্চেন যে খুব একটা টাফ থাকে এরকমটা না, আবারও রিপিট করছি, রিজনিং এ চাইলে ফুল স্কোর করা যায়। এই দেখো কোডিং ডিকোডিং থেকে এটাও খুব সহজ একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিভাবে করতে হয় দেখো, যদি এরকম দেখো, সবুজ মানে হচ্ছে হলুদ, হলুদ মানে হচ্ছে সাদা, তো আর পড়বে না, আর পড়ে সময় নষ্ট করবে না। তাহলে কি করবে, একদম শেষে চলে যাবে। তাহলে একদম শেষে কোশ্চেনে কি চাওয়া হয়েছে, যে মানুষের রক্তের রং কি। তোমরা সবাই জানো যে মানুষের রক্তের রং হচ্ছে লাল। এবার কোশ্চেনে দেখবে লালকে কি বলা হয়েছে। দেখো কোশ্চেনে এই যে লাল, লাল মানে হচ্ছে বেগুনি, তাহলে এই বেগুনি হয়ে যাবে তোমার উত্তর। ঠিক আছে? যখনই এই ধরনের কোশ্চেন পাবে, সম্পূর্ণটা পড়ার দরকার নেই, প্রথমে যখনই তুমি বুঝতে পারবে সঙ্গে সঙ্গে শেষে চলে যাও, দেখো ওরা কি কোশ্চেন করেছে, তার যে উত্তর তাকে কি বলা হয়, সেটাই হবে তোমার এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, দেখো তোমার র্যাঙ্কিং থেকে, পুরুষদের একটি শাড়িতে মনোজ, একটা শাড়ি তাই তো, একটা লাইন আমরা বলতে পারি, বলা হয়েছে মনোজ ডান দিক থেকে, আচ্ছা এটা যদি আমার লেফট হয়, এটা যদি আমার রাইট হয়, তাহলে মনোজ ডান দিক থেকে 30তম স্থান থেকে, আচ্ছা এই যে রাইট ডান দিক থেকে 30তম স্থানে, এটা কে, মনোজ। এবং কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে, আচ্ছা এই যে কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে, এই যে কৌশিক। এবার তারা পরস্পর যদি স্থান পরিবর্তন করে, তাহলে মনোজ ডান দিক থেকে 35তম স্থানে,
থাকে তবে সেই সারিতে মোট কতজন পুরুষ। দেখো এই যে স্থান পরিবর্তন করে খুব সহজ একটা কোশ্চেন, কনসেপ্টটাও খুব ইজি, কিভাবে করবে। এবার ওরা স্থান পরিবর্তন করবে, স্থান পরিবর্তন করবে কিরকম বলো তো। ধরো যেখানে তোমার মনোজ রয়েছে এখানে এই জায়গাটায় তখন চলে আসবে আমাদের আহ, কৌশিক, আর যেখানে কৌশিক আছে এই জায়গাটায় চলে আসবে আমাদের মনোজ। ওকে ফাইন। তো স্থান পরিবর্তন করলো, করার পর এবার কি করবে, মনোজ মনোজ ডান দিক থেকে 35, এই যে মনোজ, এই যে মনোজ ডান দিক থেকে, তাহলে এই যে আমরা এই যে ডান দিক থেকে কত নম্বরে এখন 35তম স্থানে রয়েছে, 35তম। তাহলে ওরা জানতে চেয়েছে যে টোটাল কতজন। খুব সহজে তোমরা করতে পারবে। দেখো যার নিচে নিচে তুমি দ্বিতীয় মানে স্থান পরিবর্তন করার পর যে র্যাঙ্ক তাদের বলে দেবে, তুমি অল টাইম তাদেরকে যোগ করবে, তাদেরকে অল টাইম তুমি যোগ করবে, করে এক মাইনাস করবে। কেন এক মাইনাস করবে, কারণ তার যে প্লেসটা এটা তার দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, তো আমরা এক অলওয়েজ মাইনাস করব। তাহলে এটা খেয়াল রাখো, যখনই বলবে তারা স্থান পরিবর্তন করেছে, তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি করবে, করার পর তাদের নতুন যে প্লেস বলে দেবে সেই দুটোকে যোগ করো, -1 করো। তাহলে এখানে আমরা লজিক অনুযায়ী 35 আর 20 হচ্ছে কত, 55, তার থেকে এক বাদ দিলে 54, শেষ গল্প। এর থেকে সহজ আর মনে হয় না কিছু হতে পারে। ঠিক আছে, তো তোমরা এইভাবে করবে, স্থান পরিবর্তন করলেই হলো, নতুন যে পজিশন তার হবে তার সাথে সেই দুটোকে যোগ করে -1 করো। এবারের কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভালো একটি কোশ্চেন। দেখো নিচের বাক্য দুটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হোক। এই যে ধরো এই যে দুটো বাক্য আর এই তার পরিপ্রেক্ষিতে দুটো সিদ্ধান্ত, এবার দেখতে হবে এই চারটের মধ্যে কোনটা সঠিক। তো এখানে যে সিম্বলগুলো আছে আমরা একটু গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এই বিষয়গুলো একটু জেনে নেব। দেখো সবার প্রথমে, কারণ এখানে দেখো গ্রেটার দেন, লেস দেন, তাই তো সব কিছু রয়েছে। তো আমরা সবার প্রথমে যদি এই যে সিম্বলটা রয়েছে এটাকে দ্বারা কি বোঝানো হয়, বড়। এটা দ্বারা আমরা বুঝি কি বড়, একটু ভালো করে, যে এর থেকে বড়। আর ঠিক তার উল্টোটা এটা হলে কি, আমরা তখন ভাবি যে এটা হচ্ছে ছোট। এটা ছোট কার রেসপেক্টে, ধরো এখানে আমরা লিখলাম 2, এটা হলো 3, ভালো করে বুঝো, এটা হলো 4, এটা হলো 3, রাইট। এবার এই যে ইকুয়াল, দেখো আবার এখানে ছোট বড় সিম্বল রয়েছে, আবার নিচে একটা দাগ রয়েছে, এটা দ্বারা আসলে কি বোঝায়, এই যে এই সিম্বলটা, এটা কি, এটা হচ্ছে বড় হবে অথবা সমান হবে, বড় হবে অথবা সমান। একটা এক্সাম্পল দিই, সে এটাকে আমি 4 লিখতে পারি, তাহলে এটাও 4 হবে, বা এটাকে আমরা 5ও লিখতে পারি, কারণ এই যে বড় হবে আবার সমানও হতে পারে। আশা করি এইটুকু বুঝতে পেরেছো, এইটুকু বুঝতে পারলে কিন্তু এটা কোনো ব্যাপারই না। এবার আমরা এখান থেকে এক এক করে দেখব। দেখো এই যে প্রথমে এই যে তোমার বাক্য, তাই তো, এই 1 নাম্বার আর এই 2 নাম্বার আমরা এখান থেকে একটু দেখব। প্রথমে বলা হয়েছে এস, সি আর ও, এই দুটো কি বড় হতে পারে বা সমান হতে পারে, তাই তো। তাহলে আবার 2 নম্বরে বলেছে পি, কিন্তু কি পি এর থেকে আবার সিটা কিন্তু বড় হবে। আমরা যদি এই দুটোকে একটু সাজিয়ে লিখি, তাহলে দেখো তো এইভাবে লেখা যায় কিনা। সবার প্রথমে এস তো বড় কার থেকে, সি থেকে, আমরা তাই লিখলাম এস আর সি, এইটুক তো লিখে নিলাম। এবার এর পরে আমি এখানটা জাস্ট একটু কমা দিয়ে লিখলাম, এই যে সি, এই সি কি বলা হয়েছে না, এর সমান, কার সমান, ও এর সমান। আর কি এখানটা যা আছে আমরা সেটাই আগে লিখে নিচ্ছি, তারপরে আমরা একসাথে করব। আর কি পি সি, তাই তো। এবার এই সম্পর্কগুলো থেকে আমরা কি এইভাবে বলতে পারি যে দেখো এই যে ও আর সি, এই ও আর সি এটা কি কম বা সমান কার থেকে, এবং পি আর সি এর থেকে, পি আর সি এর থেকে, কারণ এখানে সি রয়েছে, দেখো এই যে সি, এই জায়গাটা একটু ভালো করে বোঝো। এখানে আমরা দেখলাম সিটা বড়, আর এখানে আবার কি সিটা বড় কার থেকে, ও এর থেকে। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে, একটু লিখে দিই, ও সি এর, তাহলে তোমাদের সুবিধা হবে, ও সি এর থেকে, ও সি এর থেকে কম, আবার যেহেতু সমান রয়েছে তাই আমরা লিখব বা সমান, সমান। আর এই যে পি সি এর ব্যাপারটা কি আসবে, পি সি এর থেকে কম, সি এর থেকে কম। আচ্ছা এটা হলো প্রথম। এবার এখান থেকে আমরা এই দেখো এই যে চারটে যে বিবৃতি আছে আমরা এগুলো দেখে বলবো, ওকে। তো এখান থেকে আমরা কিন্তু এটা কখনোই বলতে পারি না যে ও, এই যে ও এই পি থেকে কম, এই ও পি থেকে কম, এই যে এখানে বলে দিয়েছে দেখো সিদ্ধান্ত 1 যে ও নাকি পি থেকে কম, মানে ও বড় হবে। এটা কি করে তুমি এখান থেকে বলতে পারবে, তাই এটা তো বলা যায় না, তাই না। তাহলে এটা কিন্তু আমাদের সঠিক না, যে 1 নাম্বার যে সিদ্ধান্ত ওরা দিয়েছে এটা কিন্তু সঠিক না। এবার আমরা দেখব 2 নাম্বার এর, আচ্ছা আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা কি ঠিক না ভুল। এবার এখানে এর ইকুয়েশনটা রিলেশনটা আমি এই জায়গাটায় দেখিয়ে দিচ্ছি, দেখো
এখানটা কি এস বড়, কার থেকে বড়, পি এর থেকে বড়, রাইট। আবার এখানে দেখো এস কিন্তু বড়, কার থেকে বড়, সি এর থেকে বড়। তাহলে এই টোটাল রিলেশনটাকে যদি আমি একটু এখানটায় লিখি এস, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা 2 নাম্বার, ওকে, এস 2 নাম্বার। এস সি এর থেকে যে বড়, আবার পি সি এর থেকে কম। তাহলে আমরা এখানে বলতেই পারি, অতএব আমরা বলতেই পারি যে এস প্রকৃতপক্ষে পি এর থেকে বড়, এস আসলে কি পি এর থেকে বড়, আমরা এটা বলতেই পারি। যদি তাই হয় তাহলে এবার দেখো এই রিলেশনটা তো ঠিকই আছে, তাহলে এটা আমাদের ঠিক, মানে এই সিদ্ধান্তটা ঠিক। তাহলে এটা তো এই দেখো এখানে বলেছে 1 এবং 2 দুটোই ঠিক, না না না, কারণ 1 তো প্রথমে ভুল, আমরা প্রমাণ করলাম। এখানে বললো 1 আর 2 দুটোই নাকি সঠিক নয়, না এটা ভুল, কারণ 1 সঠিক নয়। এখানে বলেছি শুধুমাত্র 2 নাম্বারটা সঠিক, হ্যাঁ এটা ঠিক তো, এই যে কারণ আমরা দেখলাম সিদ্ধান্ত 2 নাম্বারটা ঠিক। তাহলে এইটুকু রিলেশন যদি বুঝতে পারো তাহলে কিন্তু গল্প শেষ। ওকে, পরের কোশ্চেন দেখো, কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন। আর আমরা বলেছিলাম কোডিং ডিকোডিং এর কোশ্চেন কিন্তু সবসময় চেষ্টা করবো নিচে নিচে তাদের ভ্যালুগুলো লিখে দেওয়ার। বোর্ড বি ও এ আর ডি, তার যে কোড দিয়েছে 53169, আর নিয়ার এর কোড কি আছে এন ই এ আর, এর কোড হচ্ছে 2416। দেন ওরা জানতে চেয়েছে এন ও ডি ই এর কোড কি হবে, রাইট। দেখো এটার সহজ উপায় হচ্ছে আই থিঙ্ক প্রত্যেকের যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই হবে তার ভ্যালু। যেমন বি এর ভ্যালুটা 5, ও এর ভ্যালুটা 3, এর ভ্যালুটা 1। এই ধরনের কোশ্চেনগুলো আরও বেশি ইজি। তো শুধুমাত্র যার ভ্যালু দেওয়া আছে সেটাই, দেখো এর ভ্যালুটা 1, এখানেও এর ভ্যালুটা 1। এই দেখো আর এর ভ্যালুটা 6, এই যে আর এর ভ্যালুটা 6, তাহলে আমি কনফার্ম। তাহলে এন এর ভ্যালুটা কি হবে, এন এর ভ্যালুটা তো 2 দেওয়া আছে, 2। ও এর ভ্যালু কি হবে, এই দেখো 3। আচ্ছা ডি এর ভ্যালু কি হবে, এই যে 9। আচ্ছা ই এর ভ্যালু কি হবে, ই এর ভ্যালু যে 4। 2394 কোথায় আছে, 2394 অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেন, অ্যাডার শব্দটি থেকে কতগুলি 4 অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে যেখানে প্রতিটি অক্ষর শুধুমাত্র একবারই ব্যবহার করবে। তো দেখো এই যে এ ডি ই আর, এটাকে আমরা কি কিভাবে লিখতে পারি। সবার প্রথমে আমরা এই যে শব্দগুলো আগে প্রথমটা লিখে নিলাম, দেখো এ ডি ই আর, আমরা এটাকে সাজাবো এবং অর্থপূর্ণ হতে হবে, রাইট। সবার প্রথমে তো আমরা ডিয়ার কথাটা মনে চলে এসছে, ডিয়ার হয় ডি ই এ আর, তাই না। আমরা প্রথমে লিখব ডি ই এ আর। আর কি হতে পারে, রিড, আর ই এ ডি, রিড হতে পারে, আর ই এ ডি, রিড। আর কি কিছু হতে পারে, আর ডেয়ার, ডি এ আর ই, রাইট, ডি এ আর ই। আর কি কিছু হতে পারে, আর ডি ই এ, না আর কিছু হবে না। তাহলে আমরা এখানে 3টি শব্দ পেলাম, তো এখান থেকে আমরা কিন্তু 3 উত্তর করলাম। ওকে, আমরা কিন্তু কোনো কোশ্চেনের কোনো মানে কোনো লেটারের রিপিটেশন ধরিনি। পরের কোশ্চেন, কি সৌভারী শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি স্বরবর্ণ এবং স্বরবর্ণের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালার তার পরবর্তী বর্ণটি লেখা হয় এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণ এর জায়গায় যদি ইংরেজি বর্ণমালার তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয়, তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাদিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চমতম স্থানে কোন বর্ণটি বসবে। কোশ্চেনটা যতটা বড় আসলে কিন্তু কোশ্চেনটা অতটা টাফ নয়। দেখো সবার প্রথমে এদের আগে পরের ওয়ার্ডটাই তো লিখতে হবে, এছাড়া তো কিছু না। তো আগে আমি সবার প্রথমে এই প্রত্যেকটা লেটার লিখে নেব, এস, ঠিক আছে। আমরা এর আগে পরের লিখে নেব, এস এ, আচ্ছা ভি ও ইউ আর ওয়াই, যাই হোক নিচেরটা একটু দেখে নেবে। এবার এখানে বলে দিয়েছে যে কোথায় গেল, পরিবর্তে যে পরবর্তী বর্ণ লিখবো কার জন্য, স্বরবর্ণের জন্য। আর ব্যঞ্জন বর্ণের জন্য কি লিখবো, আমরা এই যে পূর্ববর্তী বর্ণ লিখবো। তাহলে প্রথমে আসো এস, তাহলে এস, তাই তো। এবার এটা কি, এটা হচ্ছে পরবর্তী বর্ণ, স্বরবর্ণ হলে এস। স্বরবর্ণ বলতে কি বলতো, ওই যে ভায়োলার কনসোনেন্টটা, ঠিক আছে। তাহলে এস এটা তো ব্যঞ্জন বর্ণ, আর ব্যঞ্জন বর্ণ হলে কি পূর্ববর্তী বর্ণ লিখতে হবে। তার মানে এস এর আগে কি, এস এর আগে ভালো করে বোঝো, এস এর আগেরটা আমরা লিখলাম আর,
এ তো হচ্ছে তোমার স্বরবর্ণ মানে তোমার ভয়েল, তাহলে এর পরেরটা হবে বি। আবার ভি আছে, ভি এর পরেরটা কি হবে, সরি বি এর আগেরটা, এটা তো কারণ ব্যঞ্জন বর্ণ না, তাহলে এর আগেরটা হবে ইউ। ও আছে, এটা তো ভায়েল, তাহলে ও এর পরে পি। ইউ আছে, ইউ তো ভায়েল, ইউর পরে ভি। তারপর আর আছে, এটা তো কনসোনেন্ট, তাহলে এটা কি হবে কিউ। এটা ওয়াই আছে, ওয়াই তো কনসোনেন্ট, তাহলে কি হবে এক্স। তাহলে আমরা কি কি পেলাম সেটাকে আগে লিখবো। আমরা পেলাম আর, তারপরে বি, তারপরে ইউ, তারপরে পি, লেটারগুলো লিখে নিচ্ছি, কিউ এক্স। তাহলে এই দেখো, এই যে একটা আমাদের কি আমরা বর্ণমালা ক্রম পেয়েছি নতুন, এই যে ক্রমে। এবার ওরা জানতে চেয়েছে ডান দিক থেকে পঞ্চম, তাহলে এটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট, তাহলে পঞ্চম কি হবে, 1 2 3 4 5। দেখো পঞ্চমে আমাদের উত্তর কিন্তু এসে গেছে, তাই তো? আচ্ছা না, একটু ভুল বললাম। আহ, পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাঁ দিক থেকে ডান দিকে সাজালে, ও এটাকে আবার আমাকে সাজাতে হবে। এবার এটা তো হলো, এটাকে এবার সাজাবো, তার মানে কি সবার আগে ইংরেজি বর্ণমালা অনুযায়ী আমাকে সাজাতে হবে। তাহলে আগে কি লিখবো আমরা এখান থেকে, আগে লিখবো আমরা বি কে, কারণ আগে তো বি হয়। বি এর পরে কি হবে, পি হবে। বি এর পরে পি হবে, পি, তারপরে কিউ হবে, তারপরে কি হবে আর হবে, তারপরে ইউ হবে, ভি হবে, এক্স হবে, অর্থাৎ এটাকে সাজাতে হলো। এবার আমরা আমাদের ওই বাম আর ডান দেখবো। তাহলে আমাদের কি বলেছে, যে ডান দিক থেকে পঞ্চম, তাহলে 1 2 3 4 5, এই যে পঞ্চম স্থানে কি থাকবে, কিউ থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তো কোশ্চেনগুলো জাস্ট একটু বুঝতে হবে যে তোমার দিমাগ কতটা কাজ করছে এই সময়, ঠিক আছে? পরের কোশ্চেন, চারটি সংখ্যার মধ্যে কোনটি বাকিদের থেকে আলাদা, তার মানে কি অড, কোনটা অড তোমাকে বের করতে হবে। এখানেও দেখো 72, 96, 28, 82, প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় সংখ্যা দিয়ে কিন্তু আলাদা করতে পারলাম না। আর কি করা যেতে পারে? আচ্ছা আরেকটা বিষয় দেখো, প্রাইম নাম্বার দিয়ে কি হতে পারে? এখানে কিন্তু একটাও প্রাইম নাম্বার নয়, তাহলে প্রাইম নাম্বারেরও হবে না। আর কি করা যেতে পারে? আর আমরা যেটা করতে পারি দেখি, ওই যে মাল্টিপল বা এমন কোনো সংখ্যা নেব যেটা দিয়ে ভাগ করা যায় না, এই বিষয়টা দেখতে হবে। যেমন দেখো তুমি 72, তাই তো, এবং 96, 72 আর 96 এদেরকে কিন্তু 12 দ্বারা, আহ, 12 দ্বারা, হ্যাঁ 12 দ্বারা তুমি ভাগ করতে পারছো। জাস্ট আমরা আগে দেখে নিচ্ছি, মানে 12 এর গুণিতক। কিন্তু এই যে 28 আর হচ্ছে এই যে তোমার এই 82, এই দুটো কিন্তু আবার গুণিতক না, তাহলে এইভাবে কিন্তু আমরা করতে পারলাম না। তাহলে আর কি করা যেতে পারে? দেখো 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7 দিয়ে 7 14, 7 না, 7 দিয়ে হবে না। আচ্ছা, 8 আর 2 10। দেখো আর কি করা যেতে পারে, আমরা 72, 7 আর 2 এ যদি আমরা যোগ করি, কত, 8 দিয়ে যদি ভাগ করি, 8, 8 দিয়ে যাবে না। আর কি করা যেতে পারে, কোশ্চেনটা তো সেই 72, 72 6, 6 দিয়ে 12, 72। আচ্ছা, 8, 8 আর 2 10, তাই তো, 8 আর 2 10, 8 আর 2 10, 9 6 15, 7 2 9, এটা আসবে না। আর কি করা যেতে পারে, যদি আমরা এই সমস্ত জোড়, তাহলে কোনো আলাদা করে না। আর কিভাবে করা যেতে পারে এখানে, 28, 4 সাথে 28, 4 সাথে 28, আচ্ছা 8 12 96, আচ্ছা 8 9 72, এখানেও তো লজিক আসছে না। এখানে যদি আমরা 82 আছে তো, তাহলে 82কে কি করব আমরা, 82কে একমাত্র তো একটা কাজ করা যেতে পারে। 82, সরি 4 না, 2 দিয়ে যদি দেই, 2 ইন্টু 41, এই দেখো 41কে কিন্তু আর আমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবো না। কিন্তু বাকি আমরা সমস্ত ডিজিট, না এখানে 7কেও কিন্তু আমরা ফ্যাক্টরাইজেশন করতে আর পারবো না, কিন্তু এখানে আমরা 4কে আরো ফ্যাক্টরাইজেশন করতে পারছি। এটার ভাই লজিকটা তো খুঁজে পেলাম না। তো যাই হোক, তোমরা এটা কমেন্ট করে জানাও তো, আমি তো এটা এই মুহূর্তে বলতে পারলাম না। ঠিক আছে, একটু যাক বেঁধে গেল আমার নিজেরও। আর 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 চাঁদ দিয়ে, না চাঁদ দিয়ে, আচ্ছা আরেকটা জিনিস করা যেতে পারে ভাই।
4 দিয়ে আমরা একে ভাগ করতে পারি, 4 দিয়ে একে ভাগ করতে পারি, 4 দিয়ে কি 4 সাথে 28, 4 সাথে 28, ইয়েস, কিন্তু 4 দিয়ে একে ভাগ করা যায় না। তো এই সেন্সে আমার মতে এটা হলে হতে পারে, বাট নট শিওর। সো তোমরা একটু কমেন্ট করে দেখো তো এটা কি হতে পারে, প্রত্যেকে চেষ্টা করে এবং জানাবে। ওকে, চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন আবারও সেই স্টেটমেন্ট কনক্লুশন। বলা হয়েছে যে একটা বিবৃতি দেওয়া হলো এবং দুটো সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তো তোমাকে বলতে হবে কোন সিদ্ধান্তটা সঠিক বা কোন সিদ্ধান্তটা এখানে ভুল। তো সবার প্রথমে দেখো, আমরা যদি সিদ্ধান্ত 1 দেখি তাহলে এখানে বলে দিয়েছে কে, মানে কে থেকে এজ বড়, রাইট? কে থেকে এজ বড়, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, কে আর এস এর মধ্যে যে সম্পর্কটা এখানে দেওয়া আছে এটা কিন্তু টোটালটা একসাথে। ইকুয়াল মানে এই দুটো সমান, ইকুয়াল মানে এই দুটো সমান। আর এটা কি ইকুয়াল মানে এইস আই থেকে বড়, আবার আই এর সমানও হতে পারে। আর এটা কি যে কে থেকে এল বড় বা আবার কে এর সমানও হতে পারে। যদি তাই হয় আমরা 1 নাম্বার এই যে সিদ্ধান্ত বা স্টেটমেন্ট, আমরা কনক্লুশন এটা দেখে কি বলতে পারি যে এখানে কে হলো, কে আর এস এর কিছু সম্পর্ক আছে। দেখো এই যে কে আর এস এই দুটোর মধ্যে যে সম্পর্ক, কারণ এই দুটো তো সমান ভাই, এই দুটো সমান, যদি সমান হয় তাহলে আমরা ডাইরেক্ট এই দুটোর মধ্যে যদি সম্পর্ক ধরি তাহলে এইভাবে আমরা বলতে পারি যে কে হলো, আমি লিখে দিচ্ছি, জে এর থেকে ছোট, আর জে হলো, জে হলো আই এর সমান। আর কি, আগে লিখে দেই, আই হলো, এই যে আই হলো এইচ এর সমান, এইচ এর থেকে ছোট, তাই তো? আই হলো এইচ এর থেকে, মানে এই টোটাল বিবৃতিটাকে আগে ভেঙে দেখাচ্ছি। এইচ এর থেকে, এইচ এর থেকে ছোট বা সমান। ওকে, তাহলে এখানে দেখো কে থেকে এইচ বড়, এখানে কি তাই আছে? এ দেখো কে হলো জে এর থেকে ছোট, দরকার নেই। জে হলো আবার আই এর সমান, তাহলে এখনো ঠিক আছে। আবার আই হলো এইচ এর থেকে ছোট, তাহলে আই যদি এইচ এর থেকে ছোট হয় তাহলে এখানে ওরা বলে দিচ্ছে যে কে হলো এইচ এর মানে কে থেকে বড় বা কে এইচ এর থেকে ছোট। তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ এটা কিন্তু এখন অব্দি ঠিকঠাক আছে। পরেরটা, এল কি, এল আই এর সমান, আবার বলা হয়েছে যে আই থেকে বড় হতে পারে এল। তাহলে আমরা সেটাও একটু দেখবো, যে স্টেটমেন্ট 2টা একটু দেখবো। এটা তো স্টেটমেন্ট 1, ওকে, এটা 1। এবার আমরা 2টা দেখবো, যে এখানে এল হলো, এখানে এল, তাই তো? এল হলো, লিখে দিচ্ছি, এল হলো কে এর, কে এর থেকে, কে এর থেকে বড় বা সমান। আবার আমরা এখানে বলবো যে কে হলো, কে হলো জে এর থেকে ছোট, ছোট, তাই তো? আচ্ছা ছোট। আবার জে, জে হলো, জে হলো আই এর থেকে, আয়ের, আয়ের থেকে না, আয়ের সমান, আয়ের সমান। তাহলে এখানে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না নিশ্চিত, মানে আমরা শিওর বলতে পারবো না যে এল আয়ের থেকে বড় বা সমান। এই যে এল আয়ের থেকে বড় বা সমান, এল আয়ের থেকে বড় বা সমান, এটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারবো না। এই এল আয়ের থেকে বড় বা সমান এটা আমরা কখনো বলতে পারছি না, তাহলে এটা কিন্তু আমরা নিশ্চিত নই। তাহলে এখানে একমাত্র সিদ্ধান্ত 1টা সঠিক। কোথায় আছে? এই যে শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, বাকি এগুলো একটু সঠিক নয়। তাহলে আমাদের এখানে উত্তর হয়ে যাবে কি, অপশন এ। পরের কোশ্চেন, নিচের সংখ্যার ক্রমটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 ও পরে 3 অথবা 9 থাকবে, বা এটা কাউন্ট করতে হবে, মানে তোমার চোখের দেখা আর কি। তাহলে এমন কতগুলি 6 আছে, আমরা আগে দেখে নেব 6, এই যে 6 যেখানে যেখানে আছে সেটা আগে মার্ক করে দেব। আমরা আগে এইভাবে মার্ক করব, আগে মার্ক করে নিই তারপরে দেখছি। 6, এবার কি, যার আগে 1 অথবা 5 থাকবে। এই দেখো আগে 1 অথবা 5 নেই, তাহলে এটা বাদ, তাহলে এটা বাদ। ওকে, এই যে 6 যার আগে 1 অথবা 5 এই দেবো, বাহ, এটা তোমরা পেয়েছি। 1 অথবা 5, হ্যাঁ এই যে আগে 5 আছে কিন্তু পরে 3 অথবা 9 থাকবে। দেখো ভাই এর পরে কিন্তু 3 অথবা 9 নেই, তাহলে এটাও বাদ। আবার দেখো এই যে 6 আমরা পেয়েছি, 6 এর এই যে পরে বলেছে 3 অথবা 9, তাহলে এখানে তো 1 আছে, এটাও বাদ।
এই দেখো এটা 6, এই যে 6-এর আগে কি থাকবে, আগে 1 অথবা 5, দেখো এই দেখো 6-এর আগে 1 আছে, অর্থাৎ 6-এর পরে 3 অথবা 9, এই দেখো 6-এর পরে 3 আছে, তাহলে আমরা এই একমাত্র একটা পেলাম, এখন অবধি একটা পেলাম যে 163, এটা ঠিক আছে। আর এই যে 6 পরে 9 আছে কিন্তু আগে 5 আছে, হ্যাঁ তাহলে আমরা আরো একটা পেলাম। আচ্ছা, যে 5 আর 9, ওকে আমরা আরো একটা পেলাম। আর কি আছে, এই একটা 6, আগে 1 আছে পরে 4, 5 আছে, তাহলে এটা তো হবে না। আচ্ছা, এখানে একটা 6 আছে তাই তো, আগে 9 আছে না, আগে 9 থাকলে হবে না, আগে তো তোমার 1 অথবা 5 থাকতে হবে, হবে না। এই যে 6, এই যে আরো একটা পেয়েছি আমরা, দেখো 163, তাই তো 163, 163 আর তো কোথাও নেই, তাহলে কতগুলো পেলাম আমরা, আমরা এখানে 3টে পেলাম, এই যে অপশন 3 হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, তার মানে কি আগের এই বিষয়গুলো দেখতে হবে যে আগে 1 অথবা 5 থাকবে আর পরে 3 অথবা 9 থাকবে, এগুলো জাস্ট একটু ভালো করে দেখলেই পারা যায়। তো এই ছিল আমাদের 2020 মেন্সের সমস্ত রিজনিং এর কোশ্চেন। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও, ওকে। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।